আমি বলবো ক্লাসটা মন দিয়ে শোনো। আজকের ক্লাসে শুধুমাত্র সাবজেক্ট ওরিয়েন্টেড ডিসকাশন হবে, অর্থাৎ স্যার জয়েন করার পর তোমাকে অন্য কোনো কিছু বলবেন না। যে আজকে যে সাবজেক্টে ক্লাস রয়েছে স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, এই রিলেটেড জায়গাগুলো নিয়ে কিন্তু ডিসকাশন হবে। আবারও বলছি, আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে কারেন্ট অ্যাফেয়ার্স নিজেই একা 15 নম্বর জুড়ে রয়েছে, আর জিকে বলে যে পার্টটা রয়েছে তার মধ্যে অনেকগুলো সেগমেন্ট রয়েছে, তার মধ্যে অবশ্যই কিছুটা জায়গা আমাদের স্ট্যাটিক জিকে জুড়ে রয়েছে। সাবজেক্ট এক্সপার্ট ফ্যাকাল্টি তিনি আরো ভালো এই ব্যাপারগুলো বলতে পারবেন, অলরেডি স্যার জয়েন করে গেছেন। আমি শুধু এটুকু বলতে চাই যে ক্লাসটা মন দিয়ে করো, মন দিয়ে শোনো, দেখো, সবকিছু বুঝতে পারবে। একটু শুধু ধৈর্য রাখো। আর অপ্রয়োজনীয় মেসেজ করার দরকার নেই, যেমন এইগুলো অপ্রয়োজনীয় মেসেজ করছো, সিক্রেট কোড কোথায় পাবো, এটা ক্লাস করলেই পাওয়া যাবে। যখন লাইভ ক্লাসে এই কথাগুলো বলছি, মানে লাইভ ক্লাসেই পাবে, ঠিক আছে? তাই বলবো একটু ক্লাসটা মন দিয়ে করো, আননেসেসারি মেসেজ করো না। এতে কি হয়, বাকিদের কাছে সাউন্ড আসছে নিশ্চয়, না হলে রিপ্লাই করতো না। যাই হোক, যাদের অসুবিধা হয়, মানে সাউন্ডে বা অন্য কিছুতে অসুবিধা হচ্ছে, একবার লিভ করে রিজয়েন করো, দেখো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই মেসেজ বক্স যেন আমাকে বন্ধ না করতে হয়, তাহলে তোমাদের সবার অসুবিধা হবে, ঠিক আছে? আমি মেসেজ বক্সটা এই জন্য খোলা রাখছি যে তোমাদের কোনো অসুবিধা অ্যাটলিস্ট টিচারের সাথে কমিউনিকেট করতে পারবে লাইভ ক্লাসে। আবারও বলছি, এই ক্লাসগুলোর পর নতুন যে ব্যাচ ক্রিয়েট হবে সেখানে কিন্তু তোমাদের মাইক্রোফোন খোলা থাকবে, তখন আর এরকম মেসেজ করার দরকার পড়বে না, তুমি সরাসরি কথা বলতে পারবে। কিন্তু এই কয়েকদিনে আমাদের মাইক্রোফোন বন্ধ থাকছে। তো আবারও বলবো যে অপ্রয়োজনীয় মেসেজ করো না, এই কারণে যে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে, দেখবে এই মেসেজ গুলো করছো, তোমরা তো মোবাইলে ক্লাস করছো, মোবাইলে এই ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে এই মেসেজ গুলো এই লেখার উপর দিয়ে চলে আসছে, মানে স্ক্রিনের উপর দিয়ে চলে আসছে, স্যার যা কিছু শেয়ার করে পড়াবেন দেখবে তার উপর দিয়ে চলে আসছে। তো তাতে যারা ওই যে বললাম যে ডিজার্ভিং ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু অসুবিধা হয়। তো বলবো অপ্রয়োজনীয় মেসেজ করো না, শুধুমাত্র যতটুকু দরকার সেই মেসেজটা করো। আর বলবো ক্লাসটা মন দিয়ে শোনো, আজকের ক্লাসটা তুলনামূলক অনেকটা গুরুত্বপূর্ণ। ক্লাসটা করার পর তুমি নিজেও আরো ভালো ফিল করতে পারবে আমার থেকে, বা আমি যা কিছু বলবো তার থেকে ভালো ফিল করতে পারবে। একটু প্লিজ ক্লাসটা মন দিয়ে শোনো, স্যারকে কোঅপারেট। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। স্যার যেরকম বললেন যে তোমরা ক্লাসটা ধৈর্য ধরে শোনো আর অযথা মেসেজ করো না। শেষ পর্যন্ত যারা থাকবে তারা কিন্তু অবশ্যই পিডিএফ নোটস এবং তোমার রেকর্ডিং সব কিন্তু পাবে। তো এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যারা এখনো জয়েন করোনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও। চলো আমরা ক্লাসটা শুরু করে দিলাম। তো দেখো, অলরেডি যেটা বলার যে আমাদের দেখো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি অবশ্যই কিন্তু করে নিও, আর বেশি কিন্তু বাকি নেই, ঠিক আছে? তো যারা এখনো ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে নিও। দেখো, আমাদের ডব্লিউবিএসএসসি দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে আমাদের গ্রুপ সি আর একটা হচ্ছে আমাদের গ্রুপ ডি। গ্রুপ সির ক্ষেত্রে যে সিলেবাসটা থাকে আমি একবার চোখ বুলিয়ে নেব, তোমরা একবার দেখে নাও। তো আমাদের 4টে পোর্শন থাকবে, 4টে সাবজেক্ট: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক। প্রত্যেকটা করে কিন্তু 15 নম্বর করে কোশ্চেন থাকবে এবং 15 মার্কস করে কিন্তু অবশ্যই থাকবে, এবং 60টা কোশ্চেন, সেই অনুযায়ী তোমাদের 60 মার্ক কিন্তু থাকবে। আর সময় কিন্তু তোমাদের 1 ঘন্টায় কিন্তু দেওয়া হবে। গ্রুপ ডি যদি দেখি, গ্রুপ ডিরও সেম সিলেবাসই থাকছে, শুধুমাত্র এখানে তোমার ইংরেজি কিন্তু থাকছে না, তার বদলে বাদবাকি অপশন মানে বাদবাকি সাবজেক্ট গুলোই থাকছে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, এই 3টে পার্ট থাকছে। এখানে সময়টা কিন্তু একই রাখা হয়েছে, কিন্তু কোশ্চেনটা যেহেতু ইংরেজি 15টা থাকছে না, তাই এখানে 45 নাম্বার কিন্তু থাকবে। তো এখনো যারা ফর্ম ফিল আপ করোনি তো অবশ্যই করে নিও, ভালো করে কম্পিউটারটা করে নিয়ে পড়াশোনা শুরু করে দাও, কারণ আমাদের কিন্তু এটা জানুয়ারি মাসে সম্ভবত পরীক্ষা হতে চলেছে। তো সময় বেশি আর বাকি নেই, তো জোরদার করে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো হাতে কিন্তু একদমই সময় নেই।
চলো আমরা আস্তে আস্তে মেন জায়গায় চলে আসছি। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে। তো জেনারেল নলেজে দেখো এখানে আমাদের 15 নম্বর কিন্তু বলা রয়েছে। এই 15 নম্বরের মধ্যে কিন্তু আমাদের সমস্ত বিষয়গুলো থাকবে, যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমিক্স, আরো যে সমস্ত কোয়েশ্চন গুলো রয়েছে যেমন পলিটি, ঠিক আছে, পলিটি এবং আমাদের স্ট্যাটিক জিকে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই জিকে এর মধ্যে থাকবে। তো এখানে দেখো এতগুলো বিষয় বিষয় নিয়ে কিন্তু আমাদের এই 15 নম্বর থেকে আসবে। আর একা কিন্তু পোর্শন দেখো 15 নম্বর শুধুমাত্র আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু থাকবে। তো স্ট্যাটিক জিকে যদি তোমরা ধরো, তো স্ট্যাটিক জিকে থেকে আমাদের 3 থেকে 4টে কোশ্চেন এখানে কিন্তু আসবে। তো রাফলি যদি ধরি তাহলে আমাদের 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আর 3 নম্বর এখানে কিন্তু 3 থেকে 4 নম্বর, অর্থাৎ 18 নম্বর কিন্তু তোমরা আমার ক্লাস থেকে কিন্তু কভার করতে পারবে। তো অর্থাৎ আমার ক্লাস যারা করবে মোটামুটি, তাহলে তোমাদের 18 নম্বর কিন্তু এখানেই তোমাদের কভার হয়ে যাবে। বোঝা গেল? এরপর তো আমাদের বাদবাকি যারা স্যারেরা রয়েছে তারা তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমিক্স, পলিটি এই সমস্ত সাবজেক্ট গুলো পড়াবে। তারা আরো কিন্তু ওই বিষয়গুলো বলতে পারবে। তো আজকে আমাদের যেহেতু ক্লাস, প্রথমেই বলেছি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু এই ক্লাসটাই আমি নিয়ে থাকি, তো আজকে কিন্তু আমরা এই সাবজেক্টের উপরই কিন্তু ক্লাস করব এবং এই দিকগুলো দেখার চেষ্টা করব যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে আমাদের যে পোর্শনটা রয়েছে সেখানে কিভাবে পড়াশোনা করলে এই জায়গায় আমরা যে 18 থেকে 20 নম্বর কাছাকাছি থাকছে আমাদের, এটা আমরা ভালোভাবে এখান থেকে নাম্বারটা তুলে আনতে পারবো। তো চলো তাহলে আমরা মেন জায়গায় চলে যাই। তো তার আগে দেখো আমাদের যদি WBSSC লাস্ট যে আমাদের পরীক্ষাটা হয়েছিল 2016-17 সালে, সেখানে কোশ্চেনটা দেখলে তো আমরা বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আমাদের জিকে তে জিজ্ঞাসা করেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স এ জিজ্ঞাসা করেছিল। তো এখানে সমস্ত দেওয়া রয়েছে, যেমন দেখো জেপিইজি আমাদের ফুল ফর্ম এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে, ফুল ফর্ম থেকে একটা কোশ্চেন আমাদের কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছিল। তো ফুল ফর্ম গুলো ভালো করে তোমাদের পড়ে রাখতে হবে। যে কোনো পরীক্ষায় তোমরা জানো ফুল ফর্ম থেকে কোশ্চেন আছে, দেখো এখানেও কিন্তু জিকে তে ফুল ফর্ম থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। তারপর দেখো আমাদের রামসার সাইড থেকেও এখানে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। তো যেহেতু আমি তোমাদের বলেছি জিকে জায়গাটা অনেকটা বড়, তো বিভিন্ন আমাদের টপিক রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে যেখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন পরীক্ষা জিজ্ঞাসা করে। তো রামসার সাইড দেখো আমাদের, তোমরা জানো এটা আমাদের জলাভূমি সংক্রান্ত বিষয়। 2রা ফেব্রুয়ারি আমরা প্রত্যেক বছর বিশ্ব জলাভূমি দিবস কিন্তু আমরা পালন করে থাকি। তো এই সমস্ত কোশ্চেন গুলো রামসার সাইড থেকে জিজ্ঞাসা করা হয়। ইরানের একটা জায়গা আছে রামসার বলে, সেখানে এই জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে একটা সম্মেলন হয়েছিল। সেই পর থেকে কিন্তু এই জলাভূমি সংরক্ষণের জন্য আমাদের এই রামসার সাইটে কিন্তু মর্যাদা দেওয়া হয়। যেমন ধরো ইউনেস্কো বিভিন্ন স্বীকৃতি দেয় বিভিন্ন জায়গাগুলোকে, সেরকম জলাভূমিকে কেন্দ্র করে যে স্বীকৃতি দেওয়া হয় সেগুলোকে রামসার সাইট বলা হয়। আর 2রা ফেব্রুয়ারি আমরা কিন্তু বিশ্ব জলাভূমি দিবস কিন্তু আমরা পালন করে থাকি। এই সমস্ত কোশ্চেন গুলো আমাদের জিজ্ঞাসা করে। আর বর্তমানে মনে রাখবে আমাদের এখনো পর্যন্ত আমাদের 94টা কিন্তু রামসার আমাদের তালিকা, মানে 94টা সাইট কিন্তু আমাদের ভারতে কিন্তু ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, ভারতে এখনো পর্যন্ত 94টা আমাদের রামসার সাইট কিন্তু ঘোষণা হয়েছে। এগুলো সমস্ত আমরা কিন্তু ক্লাসে পরবর্তীকালে করব, যেগুলো আমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? তারপরে দেখো বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করেছে, যেমন আমাদের সায়েন্স থেকে জিজ্ঞাসা করেছে। তারপর দেখো এখানে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত এটা জিজ্ঞাসা করেছিল। তো সকলেই জানো এটা আমাদের নেপালে রয়েছে। দেখো বিভিন্ন আমাদের যে গুরুত্বপূর্ণ দিবস গুলো থাকে, গুরুত্বপূর্ণ দিবস বা ডে গুলো থাকে, এখান থেকে আমাদের কম বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে। আগের বছর আমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, সেখানেও আমি তোমাদের বলেছিলাম যে আমাদের পরীক্ষায় কিন্তু আমাদের ডে থেকে কিন্তু কোশ্চেন আসে। তো সেখানে কিন্তু আমাদের ডে থেকে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষায় আমি
আমার নোটস থেকে কিন্তু আমার নোটস থেকে যেগুলো তোমাদের করিয়েছিলাম ক্লাসিপের ব্যাচে, সেখানে কিন্তু 3টে ডে কিন্তু কমন এসেছিল। তো এই সমস্ত ডে গুলো ভালো করে কিন্তু পড়তে হবে। যখন এখানে দিয়েছে আমাদের আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস, তো আমরা সকলেই জানি 22শে এপ্রিল কিন্তু আমাদের আর্থ ডে কিন্তু পালিত হয়। এছাড়া দেখো 5ই জুন আমাদের কি পালিত হয়, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানো। তো এটা আনসার করো যে 5ই জুন আমাদের কোন দিবস পালিত হয়। খুবই সোজা একটা দিন। তো এটা বলো দেখি আমাদের 5ই জুন আমাদের কোন দিবস পালিত হয়। তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করো। এনভায়রনমেন্ট ডে, একদম পরিবেশ দিবস কিন্তু আমাদের 5ই জুন পালিত হয়। ঠিক আছে। আর 16ই সেপ্টেম্বর কি পালিত হয়, এটাও যদি তোমরা কমেন্ট বক্সে জানো। 16ই সেপ্টেম্বর যারা জানো আনসার করো, 16ই সেপ্টেম্বর কি দিবস পালিত হয়। এটাও আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে 16ই সেপ্টেম্বর। যদি তোমরা জানো তো আনসার করো কমেন্ট বক্সে। ওজন ডে, একদম ওজন দিবস কিন্তু আমাদের পালিত হয় 16ই সেপ্টেম্বর। কি আমাদের ওজন দিবস কিন্তু পালিত হয়। ওজন মানে হচ্ছে আমাদের ওয়েট নয়, এটা হচ্ছে ওজন মানে আমাদের যে ওজন যে লেয়ার রয়েছে, যেটা আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, তো সেইটাকে বলা হচ্ছে তো ওজন দিবস আমাদের পালিত হয়। ঠিক আছে। এবং 12ই মেটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন আছে। এটা আমাদের, এটাও যদি তোমরা জানো কমেন্ট বক্সে জানাও দেখি আমাদের 12ই মে আমাদের কোন দিবস পালিত হয়। তো কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করো দেখি 12ই মে তোমরা যারা জানো তো আনসার করো চট করে, তাড়াতাড়ি দেখে নিই আমরা, তারপর নেক্সট সেকশনে চলে যাব। 12ই মে আমাদের কোন দিবস পালিত হয়, তাড়াতাড়ি দেখি আনসার করো। নার্স দিবস, একদম শম্পা মাল দেখো বলেছে আমাদের নার্স দিবস পালিত হয়। একদম নার্স দিবস কিন্তু আমাদের, এখানে দেখো ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল বলে একজন ছিল, ঠিক আছে, তার সেই জন্মতিথিতে আমাদের কিন্তু এই নার্স দিবস পালিত হয়, ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল। ঠিক আছে। চলো আমরা নেক্সট সেকশনে চলে যাচ্ছি। তো এইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। দেখো আমাদের নেক্সট বলেছিল যেমন হচ্ছে পশ্চিমবঙ্গে কোনটা অবস্থিত হয়, কোন বনভূমিটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। দেখো আমাদের সুন্দরবন রয়েছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তো এটা আমরা সকলেই জানি। এছাড়া চাপড়ামারি, গরুমারা, এগুলো আমাদের সব পশ্চিমবঙ্গে রয়েছে। এটা মানসটা আমাদের কোথায় রয়েছে, মানসটা এটা আমাদের আসামে কিন্তু রয়েছে। ঠিক আছে। তো মানস কোথায় রয়েছে, আমাদের আসামে রয়েছে, এগুলো মনে রাখতে হবে। দেখো ঝুম চাষ, তো ঝুম চাষ কি, ঝুম চাষ হচ্ছে আমাদের কি একটা চাষের পদ্ধতি, যেটা আমাদের উত্তর পূর্ব ভারতে, ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের যে সমস্ত আমাদের রাজ্যগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, ওখানে কিন্তু এই ধরনের চাষ কিন্তু দেখা যায়। তারপর দেখো আমাদের জিজ্ঞাসা করেছিল ইল্লোরা গুহা কোথায় রয়েছে, বিভিন্ন টাইপের গুহাগুলো। ইল্লোরা যেমন আমাদের মহারাষ্ট্রে রয়েছে, এটা আমরা কিন্তু সকলেই জানি। তো এই টাইপের কোশ্চেন গুলো দেখো আমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু জিজ্ঞাসা করেছে। তারপর দেখো জলপ্রপাত থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, ভিক্টোরিয়া জলপ্রপাত, এটা আমাদের কোন দেশে রয়েছে। তারপর দেখো আমাদের গ্যাস রিলেটেড জিজ্ঞাসা, যে গ্যাসটি বায়ুতে সব থেকে বেশি উপস্থিত থাকে। তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে আমাদের যে গ্যাসটি মাত্রায় সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে, তো আমাদের কোন গ্যাসটা সব থেকে উপস্থিত থাকে, একদম নাইট্রোজেন গ্যাস কিন্তু আমাদের দেখো আমাদের 78% কাছাকাছি কিন্তু নাইট্রোজেন গ্যাস কিন্তু বাতাসে দেখা যায়। তারপরে হচ্ছে অক্সিজেন গ্যাস, মোটামুটি 20.6 বা 21% কাছাকাছি কিন্তু আমাদের অক্সিজেন গ্যাস কিন্তু দেখা যায়। আর কার্বন ডাই অক্সাইড গ্যাস আমাদের 0.03% মতো কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু দেখা যায়। ঠিক আছে। তারপর দেখো আমাদের আরো একটা ফুল ফর্ম দেখো আমাদের জিজ্ঞাসা করেছিল, ফুল ফর্ম দেখছো অনেকগুলো কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো আজকে আমি তোমাদের কিছু ফুল ফর্মের নোটস তোমাদের দিয়ে দেবো, অবশ্যই সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তারপর নেক্সট আবার যখন আমাদের ক্লাস হবে সেখানে আরো কিন্তু আমি তোমাদের ফুল ফর্ম কিন্তু করাবো। ফুল ফর্ম কিন্তু আমাদের এই জায়গাটা ছাড়লে চলবে না, এই জায়গা থেকে আমাদের কিন্তু একটা করে নাম্বার, দুটো করে নাম্বার কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, যেগুলো আমাদের কিন্তু তুলে আনতে হবে। ঠিক আছে। তো সিএনজি দেখো, সিএনজির কথার অর্থ কি, সিএনজি কথার অর্থ হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে। তো কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এই টাইপের ফুল ফর্ম গুলো আমাদের জিজ্ঞাসা করলে আমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় পড়ে আসতে হবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বিভিন্ন জিজ্ঞাসা করেছে, দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমাদের কিন্তু আর লাগবে না, তো এগুলো আমাদের কিন্তু আর কাজে লাগবে না। আমি তোমাদের লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেডি করিয়ে দেব। ঠিক আছে। 1 বছর আশা করি আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু
আমাদের এনাফ, ঠিক আছে, মোর দ্যান এনাফ। 1 বছরের যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি করে যাও যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এনাফ। বোঝা গেল? তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিভাবে করব না করব সেগুলো আমরা আসছি। তো এখানে দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমরা দেখতে পারো কি টাইপের পড়েছিল, যদিও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখন আর কিন্তু আমাদের কাজে লাগবে না। বোঝা গেল? চলো পরের দেখো আমরা সেকশনে চলে যাব। তো এগুলো তোমরা ভালো করে কোশ্চেন গুলো নাড়াচাড়া করে দেখে নিও। আমি তোমাদের পিডিএফটা যখন দেব অবশ্যই নাড়াচাড়া করে কিন্তু দেখে নিও কোন টাইপের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করেছে। দেখো একইভাবে কিন্তু আমাদের গ্রুপ ডি এর ক্ষেত্রেও যদি কোশ্চেনটা দেখো ঠিক একইভাবে কিন্তু তোমাদের জিকে তে দেখো জিজ্ঞাসা করা হয়েছিল পর্ণমোচী গাছে কি হয়। পর্ণমোচী গাছে তোমরা জানো যে শীতকালে কিন্তু এখানে কিন্তু পাতা ঝরে যায়, ঠিক আছে। তারপর দেখো বিগ ব্যাং থিওরি আমাদের কি সৃষ্টি করেছিল। তারপর দেখো আমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনার যে MIC মিক গ্যাস যেটা নিঃসরণ হয়েছিল অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট। তো এই গ্যাসটা ছড়িয়ে পড়ার কারণে কিন্তু ভোপালে প্রচুর মানুষ কিন্তু মারা গিয়েছিল। দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তো কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং হাইড্রোজেন। তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে নিচের কোনটা আমাদের গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিন্তু পড়ছে না, কোনটা পড়ছে না তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। তো আমাদের কি হয়ে যাবে? হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন, নাইট্রোজেন, ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিন্তু পড়ছে না। বেশি আমাদের হাইড্রোজেন আর নাইট্রোজেন অপশনটাই কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। দেখো পরের কোশ্চেন আমাদের যেমন জিজ্ঞাসা করেছে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক। দেখো ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক সকলেই তোমরা জানো, এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার প্রতীক, ঠিক আছে। তো বিভিন্ন দেশের প্রতীকগুলো বিভিন্ন দেশের পার্লামেন্ট অর্থাৎ বিভিন্ন দেশের যে সংসদের নাম, বিভিন্ন দেশের সংসদের নাম, বিভিন্ন দেশের মুদ্রার নাম, কারেন্সি বা মুদ্রার নাম, ঠিক আছে, এগুলো আমাদের পড়ে রাখতে হয়। এগুলো থেকে কিন্তু আমাদের একটা করে কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করে। পরবর্তী দেখো আমরা যদি চলে যাই, দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা, ঠিক আছে। যখন আমরা হ্রদের সেকশন করব তখন আমরা ভারতবর্ষ সহ পৃথিবীর গুরুত্বপূর্ণ যে সমস্ত হ্রদ গুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু পড়াশোনা মানে পড়ে নেব, ঠিক আছে, যাতে আমাদের এখান থেকে হ্রদ থেকে যখন কোশ্চেন আসবে আমরা অনায়াসই করতে পারবো। তো পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ যদি তোমরা আনসার জানো একদম, দেখো জবা মন্ডল কিন্তু বলে দিয়েছে এটা আমাদের কিন্তু বৈকাল হ্রদ হয়ে যাবে, ঠিক আছে। বৈকাল হ্রদ কিন্তু আমাদের সব থেকে গভীরতম হ্রদ। দেখো পরবর্তী আমরা যদি দেখে নিই আরো কিছু কোশ্চেন, তো সেখানে আমরা দেখবো যে ভূমিকম্পের তীব্রতা, ঠিক আছে, ভূমিকম্পের তীব্রতা আমরা কোন যন্ত্রের দ্বারা মাপি। তো এই টাইপের একটা করে কোশ্চেন আছে যে আমাদের বিভিন্ন যে যন্ত্রগুলো রয়েছে, যেমন ধরো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, তারপর আমাদের ধরো বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি, ঠিক আছে। তো এই টাইপের যে কোশ্চেন গুলো, আমাদের বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি, তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের একটা করে জিজ্ঞাসা করে। খুব কমন কোশ্চেন এখানে দেয়, খুব একটা টাফ কিন্তু আমি দেখিনি যে এই সেকশনটা থেকে মানে এই টপিকটা থেকে যে বিভিন্ন তীব্রতা মাপার যন্ত্র খুব একটা এখান থেকে টাফ দেয় না। নয় তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো এখানে কি দিয়েছে, ভূমিকম্প দিয়েছে, নয় তোমাদের দেবে বৃষ্টিপাত দেবে, বৃষ্টিপাত পরিমাপক, নয় তোমাদের দেবে হচ্ছে বাতাসের আর্দ্রতা পরিমাপক, নয় তোমাদের দেবে হচ্ছে জলের চাপ মাপার যন্ত্র, নয় তোমাদের দেবে বায়ুর চাপ মাপার যন্ত্র, ঠিক আছে, নয় তোমাদের দেবে গ্যাসের চাপ মাপার যন্ত্র। এই খুব কমন 5 থেকে 6টা যেগুলো আছে খুব আমাদের কমন, এগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের দেয়। একদম এটা হয়ে যাবে আমাদের কিন্তু সিসমোগ্রাফ হয়ে যাবে। তো এই কটা আমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক আছে। তো এগুলো আমরা যদি একটু ভালো করে পড়ে রাখতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমাদের যদি টপিক থেকে কোশ্চেন আসে 1 নম্বর কিন্তু আমরা অনায়াসই কিন্তু এখানে পেয়ে যাব। আর এই সমস্ত পরীক্ষাগুলো জানবে খুব কাট অফ কিন্তু খুব একটু হাই যায়, তাই আমাদের 1 নম্বর এখানে ছাড়া কিন্তু চলবে না, ঠিক আছে। 1 নম্বর মানে কিন্তু এখানে কিন্তু অনেক ব্যাপার। তবে নেক্সট জায়গায় দেখো আমরা দেখে নেব নেক্সট জায়গাগুলো। তো এখানেও দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার সময়, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন আর আমাদের কাজে লাগবে না। এখন আমাদের 2025-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে।
2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে ডিটেলসে একদম পুরো মানে ভালো করে একদম গুলে খেতে হবে, কারণ এখান থেকে কোন কোশ্চেন দেবে 2025 থেকে মানে আমরা জানি না। তো 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স ফুল আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। দেখো আমরা নেক্সট সেকশনে চলে যাব। নেক্সট সেকশনে আমরা চলে যাব কিন্তু দেখো এবার দেখো আমরা চলে আসছি প্রথমে স্ট্যাটিক জিকে সম্পর্কে। এই যে আমরা বলছি যে স্ট্যাটিক জিকে বলছি, স্ট্যাটিক জিকেটা কি? দেখো স্ট্যাটিক জিকে হচ্ছে সেই জিকে যেখানে আমরা কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তারপর আমাদের ধরো পলিটি, তারপর ধরো ইকোনমিক্স, এই সমস্ত বাইরে যে কোশ্চেন গুলো আসবে, ঠিক আছে, এই সমস্ত বাইরে যে কোশ্চেন গুলো আসবে, যেমন ধরো ন্যাশনাল পার্ক, আমাদের জাতীয় উদ্যানের তালিকা, আমাদের রাজ্য ভিত্তিক ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ, তারপর দেখো আমাদের ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নাম, তারপর ভারতের প্রধান বন্দরগুলোর নাম, ভারতের বন্দর সমূহের মূল তথ্য, ভারতের বিভিন্ন জলপ্রপাত, ঠিক আছে, ভারতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, সেটা বিদ্যুৎ কেন্দ্র অনেক রকম হয় তোমরা জানো, তাপবিদ্যুৎ, এগুলো আবার ভাগ আছে, ঠিক আছে। যেমন ধরো আমাদের জলবিদ্যুৎ আছে, তাপবিদ্যুৎ আছে, পারমাণবিক বিদ্যুৎ আছে, আরো অন্যান্য টাইপের আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, এগুলো থেকে একটা করে কোশ্চেন দিয়ে দিতে পারে। ধরো তোমাদের বলে দিল আমাদের তারাপুর, ঠিক আছে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটা? দেখো এখানে আমাদের বলে দিয়েছে যে এই যে আমাদের নোটস থাকবে ভারতের তাপ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক জলবিদ্যুৎ। তো আমাদের বলা যায় যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কোনটা, বা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কোনটা, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা, বা ধরো কোন একটা নাম দিয়ে দিল যে এই জলবিদ্যুৎ কেন্দ্রটা ভারতের কোন রাজ্যে রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত টপিক গুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু 1 নম্বর করে জিজ্ঞাসা করে। তারপর দেখো আমাদের বিভিন্ন নদীর দৈর্ঘ্য এবং রাজ্যের তথ্য। আমাদের বিভিন্ন যে নদ নদীগুলো রয়েছে, তোমরা জানো ভারতবর্ষে প্রচুর নদ নদী রয়েছে, তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিন্তু প্রচুর নদ নদী রয়েছে। ভারতের দেখো প্রচুর কিন্তু নদ নদী রয়েছে, তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিন্তু প্রচুর নদ নদী রয়েছে, যেগুলো আমাদের কিন্তু কোশ্চেনে পরীক্ষায় জিজ্ঞাসা করে। আগের বছর তোমরা যদি দেখো ক্লার্কশিপ মিসলেনিয়াসও কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এইগুলো থেকে আমাদের প্রত্যেক পরীক্ষায় এই নদ নদী থেকে একটা করে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে। তো এই জায়গাগুলো আমরা কিন্তু ভালো করে ডিটেলসে দেখবো। এছাড়া দেখো ভারতের গুরুত্বপূর্ণ ক্রীড়া স্টেডিয়াম, বিভিন্ন যে খেলার স্টেডিয়াম গুলো রয়েছে, যেমন আমাদের সব থেকে বড় এখন বর্তমানে ক্রীড়া স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটার নাম আগে ছিল মোতেরা স্টেডিয়াম, ঠিক আছে। এই সমস্ত যে গুরুত্বপূর্ণ স্টেডিয়াম রয়েছে, তো এগুলো আমাদের কিন্তু ভালো করে জানতে হবে কোন রাজ্যে কোন স্টেডিয়াম রয়েছে। এছাড়া দেখো শীর্ষ ব্র্যান্ড এবং মালিক কোম্পানি, আমাদের ধরো ভারত তথা বিভিন্ন দেশের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে তার মালিক, যেমন ফেসবুকের মালিক কে, তারপর ধরো আমাদের রিলায়েন্সের মালিক কে, ঠিক আছে, বাজাজের মালিক কে, এই সমস্ত যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, তো এগুলোর যে মালিক, তো এগুলো থেকেও অনেক সময় জিজ্ঞাসা করে যে আমাদের গুগলের কে প্রতিষ্ঠাতা, ঠিক আছে, গুগলের প্রতিষ্ঠাতা কে। তো এই সমস্ত কোশ্চেন একটা করে জিজ্ঞাসা করে। তো এগুলো কিন্তু আমরা ইতিহাস, ভূগোল এই সমস্ত বইতে পাবো না, বা আমাদের পলিটি এই সমস্ত বইতে পাবো না, এগুলো আমরা স্ট্যাটিক জিকে থেকে কিন্তু পাবো। তারপর দেখো রাজ্য ভিত্তিক আমাদের ভারতের বিভিন্ন জাদুঘর, আমাদের যে মিউজিয়াম যেগুলো রয়েছে, তো মিউজিয়াম গুলো থেকেও আমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। যেমন ধরো ভারতের বৃহত্তম জাদুঘর কোনটা, এই সমস্ত কোশ্চেন, বা একটা জাদুঘরের নাম বলে দেবে, বলবে এই জাদুঘরটা আমাদের কোন রাজ্যে রয়েছে। তারপর দেখো কমপ্লিট লিস্ট অফ মাউন্টেন পিকস, আমাদের ভারতের গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ, ভারতের পর্বত এবং পাহাড়, ভারতের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য যে স্থান, ইউনেস্কো সাইট থেকে আমাদের খুব কোশ্চেন আসে, যে আমাদের যে তাজমহল থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে ইউনেস্কো সাইট গুলো রয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের কোন সালে মানে স্বীকৃতি পায় ইউনেস্কোর, ইয়ার গুলো আমাদের জিজ্ঞাসা করে, মানে কোন সালে আমাদের স্বীকৃতি পায়, বা কোন রাজ্যে সেটা আমাদের রয়েছে, এগুলো আমাদের কিন্তু পরীক্ষায় আছে। তো এই টপিকটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দেখব।
তারপর দেখো আমরা আমাদের বিভিন্ন বর্ডার কান্ট্রিজ, আমাদের ভারতের রাজ্য এবং সীমান্তবর্তী যে দেশ সমূহ, আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, তাদের সঙ্গে আমাদের কোন রাজ্যের আমাদের কানেক্ট করছে, আমাদের কোন রাজ্য আমাদের ভারতের কোন রাজ্যের সঙ্গে যোগ রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করে পরীক্ষায়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। এছাড়া ভারতের হিল স্টেশন, ভারতের রাজ্য এবং রাজ্যের বিভিন্ন ডাক নাম, ঠিক আছে। তো যেমন ধরো আমাদের প্রাসাদের শহর কাকে বলে, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন জিজ্ঞাসা করে যে প্রাসাদের শহর কাকে বলে। তারপর ধরো বলে আমাদের মশলার বাগান কাকে বলে, ঠিক আছে। এই যে আমাদের উপনাম, বিভিন্ন শহরের যে উপনামগুলো, তো এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে একটা করে কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। ভারতের গুরুত্বপূর্ণ উপজাতি এবং গোষ্ঠী সমূহ, আমাদের যে বিভিন্ন ট্রাইবাল গ্রুপস গুলো রয়েছে, তো এখান থেকেও একটা কোশ্চেন জিজ্ঞাসা করে। যেমন আমাদের প্রচুর ভারতবর্ষে আমাদের আহ উপজাতি রয়েছে, যেমন দেখবে আমাদের টোটো উপজাতি একটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এটা আমাদের কোশ্চেন পরীক্ষা অনেকবার জিজ্ঞাসা করেছে যে টোটো উপজাতি পশ্চিমবঙ্গে কোন রাজ্যে কোন জেলায় দেখা যায়, ঠিক আছে, বা কোন জায়গায় দেখা যায়। তো এই টাইপের কোশ্চেন গুলো আসে। বা আমাদের ধরো টোটা উপজাতি, তারপর আরো সব বিভিন্ন যে উপজাতি গুলো রয়েছে, এগুলো রিলেটেড একটা করে কোশ্চেন জিজ্ঞাসা করে। তো এই জায়গাটা আমাদের ভালো করে কিন্তু দেখতে হবে। এই জায়গা থেকে 1 নম্বর এলে কিন্তু আমাদের ছাড়লে চলবে না, ঠিক আছে। তারপর দেখো আমাদের ভারতের 91টি জনপ্রিয় উৎসব রাজ্য ভিত্তিক তালিকা। বিভিন্ন আমাদের যে উৎসব গুলো রয়েছে, ফেস্টিভ্যাল যেগুলো রয়েছে আমাদের প্রচুর, ভারতবর্ষে প্রচুর আমাদের কিন্তু, এখানে 91টা বলেছে কিন্তু অনেক আছে। তো আমাদের দেখো প্রচুর কিন্তু উৎসব হয় আমাদের ভারতে, ঠিক আছে। আমাদের প্রচুর উৎসব হয়। যেমন আগের বছর আমি তোমাদের এই জায়গাটা করেছিলাম, আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় আমাদের কিন্তু কমন এসেছিল। যেমন জিজ্ঞাসা করেছিল ওখানে বাথুকাম্মা, বাথুকাম্মা আমাদের কোন রাজ্যে দেখা যায়, কোন রাজ্যের জনপ্রিয় উৎসব। তো এই সমস্ত গুলো আমাদের প্রচুর কমন আছে। এই জায়গাগুলো ভালো করে যদি পড়া যায়, তো এখান থেকে কোশ্চেন এলে কিন্তু অনায়াসে করা যায়। উৎসব এবং আমাদের বিভিন্ন যে নৃত্য, ঠিক আছে, নৃত্য গুলো থেকেও আমাদের কোশ্চেন আসে। তো নৃত্য এবং উৎসব এগুলো আমরা পরপর পড়বো। এই নৃত্য থেকেও আমাদের ভারতবর্ষের আঞ্চলিক নৃত্য কিন্তু প্রচুর আছে। দেখো আমাদের শাস্ত্রীয় নৃত্য 8টার মতো আছে, ঠিক আছে, 8টা আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে। কিন্তু আমাদের আঞ্চলিক নৃত্যগুলো, যেগুলোকে আমরা ফল্ক ডান্স বলে থাকি, ঠিক আছে, ফল্ক ডান্স বা আঞ্চলিক নৃত্য যেগুলো বলে থাকি, এগুলো আমাদের প্রচুর আছে। সেগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে। নেক্সট দেখো আমাদের রিভার সাইড অফ ইন্ডিয়ান সিটিজ, নদী তীরবর্তী যে সমস্ত শহরগুলো রয়েছে। যেমন ধরো আমাদের জিজ্ঞাসা করলো যে আমাদের অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, বা আমাদের হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত। এগুলো থেকেও একটা করে কোশ্চেন আমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে। তো এগুলো ভালো করে আমাদের পড়তে হবে। ভারতের ফসল উৎপাদনকারী রাজ্য সমূহ, দেখো আমাদের কোন রাজ্যে গম উৎপাদন বেশি হয়, কোন রাজ্যে আমাদের ধান উৎপাদন বেশি হয়, এগুলো আমাদের জিজ্ঞাসা করে পরীক্ষায়। এগুলো কিন্তু ভালো করে কিন্তু দেখে রাখতে হবে। ভারতের বিভিন্ন মাটির প্রকার, ভারতের রাজ্যের, দেখো লোক নৃত্য আমি যেগুলো বললাম, ডান্স যেগুলো বললাম, ঠিক আছে, ফল্ক ডান্স যেগুলো বললাম, এগুলো প্রচুর হয়। তারপর আমাদের অ্যানিমেল এবং বার্ডস, বিভিন্ন পাখির এবং উদ্ভিদ এবং পাখি এবং আমাদের বিভিন্ন ফলের বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নেম গুলো থেকেও একটা করে কোশ্চেন আসে। তারপর দেখো আমাদের যেগুলো বললাম উদ্ভিদ, আমাদের বৃক্ষ, তাদের নাম। বার্ড স্যাংচুয়ারি, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাখি অভয়ারণ্য, এগুলো থেকে আসে। লেকস, আমাদের বিভিন্ন হ্রদ, দেখলে আগের বছর বৈকাল হ্রদ থেকে জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। তো এগুলো আমাদের চ্যাপ্টার, এগুলো আমাদের টপিক, এগুলো আমাদের কিন্তু তোমরা এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু দেখো এগুলো কিন্তু ডিটেলস এর নোটস পাবে। তো এগুলো ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাকে হুবহু তুলে দেবে, ঠিক আছে। তো তোমার এগুলো ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে এই জায়গাগুলো। তারপর দেখ আমাদের বিভিন্ন ভারতের গুরুত্বপূর্ণ বিখ্যাত মন্দির এবং তার অবস্থান। যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে আহ আমাদের দ্বারকা মন্দির, দ্বারকাধীশ মন্দির, ঠিক আছে, দ্বারকাধীশ মন্দির কোন রাজ্যে রয়েছে। তো আমরা সকলে জানি গুজরাটে আছে দ্বারকাধীশ মন্দির, ঠিক আছে। তো এই টাইপের যে কোশ্চেন গুলো, আমাদের বিখ্যাত যে টেম্পল গুলো রয়েছে, আমাদের বিভিন্ন যে মসজিদ গুলো রয়েছে, এগুলো থেকে, বা বিভিন্ন চার্চ যেগুলো রয়েছে, আমাদের বিভিন্ন চার্চ যেগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন হয়। টেম্পল, মসজিদ, আমাদের তারপর চার্চ,
ঠিক আছে। তো এগুলো থেকে একটা করে কোশ্চেন তুলে দেয়। দেখো কত টপিক আছে, এরকম এরকম টপিক গুলো তোমরা যদি ভালো করে করে যাও, তো এখানে কিন্তু যা দেবে তোমরা কিন্তু করতে পারবে। তারপর দেখো ইম্পর্টেন্ট প্লেসেস ইন ইন্ডিয়া, তারপর লংগেস্ট, লার্জেস্ট, টলেস্ট, হাইয়েস্ট ইন ইন্ডিয়া, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উঁচু এবং সর্বোচ্চ যে সমস্ত কোশ্চেন গুলো আছে। যেমন ধরো বললো ভারতের দীর্ঘতম রেলপথ কোনটা, ঠিক আছে। তো এটা জিজ্ঞাসা করতে, বা ধরো জিজ্ঞাসা করলো ভারতের বৃহত্তম আমাদের লাইব্রেরি কোনটা, ঠিক আছে। বা ধরো জিজ্ঞাসা করলো ভারতের উচ্চতম আমাদের বাঁধ কোনটা, ঠিক আছে। উচ্চতম বাঁধটা আগের বছর আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল। তো এই টাইপের যে ভারতের গুরুত্বপূর্ণ আমাদের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, এইখান থেকে একটা করে কোশ্চেন আসে, ঠিক আছে। এই রিলেটেড একটা আমি তোমাদের এই টাইপের একটা টপিক আজকে তোমাদের পড়াবো। এছাড়া দেখো বিভিন্ন হেডকোয়ার্টার, গুরুত্বপূর্ণ যে হেডকোয়ার্টার, আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে তাদের সদর দপ্তর, এগুলো থেকেও একটা করে কোশ্চেন আছে। আগের বছর ক্লার্কশিপ পরীক্ষায় তোমাদের কিন্তু কমন দিয়েছিলাম এই যে এই টপিকটা থেকে, ঠিক আছে। তো আজকেও তোমাদের এই টপিকটা আমি তোমাদের কভার করিয়ে দেবো, আজকে পড়িয়ে দেবো, ঠিক আছে। তো এইখানটা ভালো করে পড়ে রাখবে, এখান থেকে একটা কোশ্চেন এলে 1 নম্বর কিন্তু শিওর থাকবে তোমাদের। তো এই টপিক থেকে যদি কোশ্চেন পড়ে 1 নম্বর একদম তোমাদের শিওর বাধা থাকবে। এরপর দেখো আমাদের আন্তর্জাতিক সীমারেখা যেগুলো বললাম, আমাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ লাইন গুলো রয়েছে, যেমন ধরো 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, কোন দুটোর মধ্যে যুক্ত করছে, বা র্যাড ক্লিফ লাইন, ঠিক আছে। তারপর ধরো আমাদের 3 বিঘা করিডোর, এগুলো আমাদের কোন জায়গায় রয়েছে। তারপর ধরো আমাদের এলওসি, ঠিক আছে, এলওসি বা আমাদের এলএসি, এই সমস্ত গুলো কোন জায়গায় রয়েছে এগুলো আমাদের কিন্তু জানতে হবে, এগুলো থেকে আমাদের কোশ্চেন আসবে। বা 3 বিঘা করিডোর, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, তারপর ধরো ডুরাল লাইন, ঠিক আছে। প্রচুর এরকম রয়েছে আন্তর্জাতিক সীমারেখা, কিন্তু আমাদের ভালো করে কিন্তু দেখে রাখতে হবে। নেক্সট দেখো আমাদের ভারতের জাতীয় প্রতীক সমূহ, ন্যাশনাল যে সিম্বল গুলো রয়েছে, ধরো ভারতের জাতীয় প্রতীক কি, ভারতের জাতীয় পাখি কি, ভারতের জাতীয় ফুল কি, ভারতের জাতীয় উদ্ভিদ কি। এর পাশাপাশি ন্যাশনালের পাশাপাশি আমরাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাও কভার করবো, কারণ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিব, সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলটাও কিন্তু কভার করতে হবে। একইভাবে ন্যাশনালের পাশাপাশি কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাও কভার করতে হবে, কারণ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের এই WBSSC পরীক্ষা, দেখো WB যখন বলা আছে, তোমাকে ওয়েস্ট বেঙ্গলটাও কিন্তু ভালো করে প্রস্তুত রাখতে হবে। সেক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলের জাতীয় ফুল কি, জাতীয় পাখি কি, জাতীয় গাছ কি, সব কিন্তু এগুলো কিন্তু আমরা দেখব। তারপর দেখো ভারতের প্রথম তালিকা, মানে ধরো ভারতের প্রথম ব্যক্তি বা প্রথম মহিলা, বিভিন্ন ক্ষেত্রে যারা হয়েছে, আজকে এই টপিকটা এখান থেকে তোমাদের পড়াবো, ঠিক আছে। এই টপিকটাই বলছিলাম, এই টপিকটা তোমাদের আজকে আমি পড়িয়ে দেবো। ধরো ভারতের প্রথম মহাকাশে কে গিয়েছিলেন, ঠিক আছে। আহ ভারতের প্রথম দেখো বিভিন্ন ব্যক্তিত্ব যারা রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে, এই রিলেটেড যে প্রথম যারা হয়েছিল, ঠিক আছে, সেটা মহিলাদের একটা লিস্ট থাকবে, একটা ছেলেদের লিস্ট থাকবে। তো এইভাবে আমাদের কোশ্চেন গুলো আসে এখান থেকেও। আগের বছর ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গলে আমাদের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু কমন এখান থেকে আমার কিন্তু এসেছে, ঠিক আছে। যাই এই টপিক থেকে কোশ্চেন এলেই মানে এখান থেকে কোশ্চেন কমন কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। তো তোমাদের দেখাবো পরীক্ষায় যে কি ধরনের কোশ্চেন এসেছে, এগুলো ভালো করে কিন্তু লক্ষ্য রাখো। তো এগুলো আমরা কিন্তু দেখো এগুলো সব কিন্তু কভার করব। এছাড়া ওয়ার্ল্ড এর ক্ষেত্রেও আমরা কিছু জিনিস আমরা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আমাদের দেশের রাজ্য তো আমরা পড়বই, তার সঙ্গে কিন্তু আমাদের বিশ্বের সম্পর্কেও কিছু ওয়াকিবহাল তৈরি করে রাখতে হবে। যেমন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে হ্রদগুলো রয়েছে, বিশ্বের বিভিন্ন জলপ্রপাত, যেমন দেখলে আগের বছর আমাদের ভিক্টোরিয়া জলপ্রপাত জিজ্ঞাসা করেছিল, সেটা আমাদের কিন্তু ওয়ার্ল্ড এর ক্ষেত্রে ছিল। বিশ্বের বিভিন্ন ক্রীড়া স্টেডিয়াম, যেমন ভারতের পড়বো, এরকম বিশ্বেরও বিভিন্ন ক্রীড়া স্টেডিয়াম গুলো দেখবো। ভারতের দেখো গুরুত্বপূর্ণ দুটো আমাদের মরুভূমি রয়েছে, একটা লাদাখে রয়েছে, একটা থর মরুভূমি রয়েছে। সেরকম বিভিন্ন আমাদের যে ভলক্যানো, গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি মরুভূমি যেগুলো আমাদের ওয়ার্ল্ড এর ক্ষেত্রে রয়েছে, যেমন ধরো তোমাদের যে গোবি মরুভূমি কোথায় রয়েছে, বা আমাদের
বিভিন্ন সাহারা মরুভূমি কোথায় রয়েছে, এগুলো আমাদের ওয়ার্ল্ডের ক্ষেত্রেও কিন্তু এগুলো আমাদের বিভিন্ন হ্রদ, মরুভূমি, আগ্নেয়গিরি এগুলো কিন্তু কভার করতে হবে। তারপর দেখো আমাদের বিভিন্ন মাউন্টেন যে রেঞ্জ গুলো রয়েছে, বিভিন্ন যে পর্বত গুলো রয়েছে, এগুলো আমাদের কিন্তু রেডি করতে হবে। বিশ্বের প্রথমদের তালিকা মানে যেটা আমরা ভারতের প্রথম দেখলাম, ঠিক একইভাবে বিশ্বের কিন্তু প্রথম, এগুলো কিন্তু আমাদের কভার রেডি করতে হবে। কারণ এগুলো থেকেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। যেমন ধরো ভারত ওয়ার্ল্ডের ক্ষেত্রে প্রথম মহাকাশে কে গিয়েছিলেন, প্রথম চাঁদে কে পা রেখেছিলেন, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু রেডি করতে হবে। বিশ্বের বিভিন্ন খাদ্য এবং উৎসব সমূহ ভারতের যেমন করলে, ঠিক একইভাবে বিশ্বের বিভিন্ন উৎসব, খাদ্য এগুলো কিন্তু দেখতে হবে। এছাড়া আমি তোমাদের বললাম বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, তাদের সংসদের নাম, বিভিন্ন তাদের যে ভাষা, ঠিক আছে, লংগেস্ট, লার্জেস্ট, হাইয়েস্ট, বিশ্বের ক্ষেত্রেও একইভাবে করতে হবে ভারতের পাশাপাশি। এছাড়া আমাদের বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেজার্ট, এগুলো তো আমি বলেছি। তো এই সমস্ত গুলো কিন্তু আমাদের নিয়ে তৈরি হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে আমাদের কিন্তু এই সমস্ত টপিক গুলো নিয়েই তৈরি হচ্ছে। এরকম প্রচুর আরো টপিক রয়েছে, আমার পক্ষে তো সব দেওয়া সম্ভব নয়। তো এগুলো মোটামুটি একটা তোমাদের আইডিয়ার জন্য আমি বললাম যে কোনগুলো আমরা কিন্তু আগামী দিনে এগুলো কিন্তু পড়বো। এরকম দেখো প্রচুর টপিক রয়েছে, তো 180-র বেশি টপিক রয়েছে, যেগুলো আমি তোমাদের নোটস কিন্তু দিয়ে থাকি এবং এখান থেকে কিন্তু প্রচুর সাফল্য এসেছে, ঠিক আছে। তো তোমরাও পাবে, তো কোনো চিন্তা নেই। এবং দেখো আমার নোটস কিন্তু অবশ্যই বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু থাকে। তাই যারা যে ভাষায় পড়তে পছন্দ, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। কেউ যদি ইংরেজিতে পড়তে চাও তো ইংরেজিতে পড়তে পারবে, কেউ যদি বাংলায় পড়তে চাও তো বাংলায় পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। এবং দেখো আমরা, তাহলে তোমরা স্ট্যাটিক জিকেটা মোটামুটি বুঝতে পারলে যে স্ট্যাটিক জিকে আমরা কোন টপিক গুলো পড়বো বা স্ট্যাটিক জিকের জিনিসটা কি। এবার দেখো আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বলে দিই, তারপর আমরা নোটসের আজকে চলে আসবো, ঠিক আছে। আজকে নোটসে চলে আসবো, তার আগে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা বলে দিই। কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে মানেটা কি, কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমাদের সাম্প্রতিক ঘটনা। এবার সাম্প্রতিক ঘটনা এখন তো অনেক হতে পারে, তাই না, তাহলে আমরা করবোটা কতদূর, যে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি করবোটা কতদূর। তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো পরীক্ষার ধরন অনুযায়ী বিভিন্ন পরীক্ষা হয়। যেমন তুমি যদি পুলিশের পরীক্ষা দিতে যাও তাহলে মোটামুটি 6 মাস বা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করলেই হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে দেখো আমাদের যেহেতু স্পেসিফিক একটা পার্ট করে দিয়েছে, আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা যেরকম আমাদের 25 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ঠিক এই পরীক্ষা তো আমাদের 15 নম্বর আসবেই আসবে বলে দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেই জন্য আমি তোমাদের কোনো রিস্ক না নিয়ে লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু রেডি করে দেবো, ঠিক আছে। লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের রেডি করে দেবো, এগুলো সুন্দরভাবে কিন্তু তোমাদের থাকবে। এবং দুই ভাবে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এক হচ্ছে থিওরি আকারে, ঠিক আছে, থিওরি আকারে পড়বো, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ টপিক রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর। যেমন দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এ কি কি টপিক আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, আজকে তোমাদের কিছু অ্যাপয়েন্টমেন্টের নোটস দেবো। এছাড়া আমাদের পুরস্কার, সম্মান, বিভিন্ন কমিটি, সম্মেলন, বিভিন্ন যে সম্মেলন গুলো হয়, যেমন তোমাদের আগের বছর আমি এখান থেকে সম্মেলন থেকে কোশ্চেন আমি কমন দিয়েছিলাম। যেমন হচ্ছে আমাদের কোশ্চেন আগেরবার আমি বারবার তোমাদের বলেছিলাম যে আমাদের G7, ঠিক আছে, G7টা আমাদের ইম্পর্টেন্ট আছে, যেটা আমাদের একেবারে ইতালিতে হয়েছিল, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম বারবার করে যে এটা কোশ্চেন আসতে পারে। এই যে আমাদের সম্মেলন গুলো, G7 সামিট, G7, তারপর G20, এগুলো আমাদের কোথায় হচ্ছে, বা আমাদের ধরো COP30, ঠিক আছে, COP30 বা কপের যে মিটিং গুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেগুলো হচ্ছে, বা আমাদের ধরো সার্কের যে মিটিং গুলো হয়, ঠিক আছে, সার্কের মিটিং তো এখন অনেকদিন হয়নি, মানে এগুলো আমি বলছি আর কি, সার্ক, বা আমাদের ধরো এশিয়ান সামিট, বা আমাদের ধরো G20 তো বললাম, G7 তো রয়েছে। এছাড়া ধরো আমাদের এসিও সামিট, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট, এটা আমাদের প্রচুর এবছর ইম্পর্টেন্ট আছে। এটা আমাদের জিজ্ঞাসা করতে পারে যে এসিও সামিট এবছর আমাদের জানো চীনে হয়েছিল, ঠিক আছে, চীনে হয়েছে। তো এগুলো আমাদের প্রচুর ইম্পর্টেন্ট আছে। এসসিও এবছর ইম্পর্টেন্ট আছে, G7 ইম্পর্টেন্ট আছে, এবং G20
এগুলো আমাদের প্রচুর ইম্পর্টেন্ট আছে। G20 এবারে আমাদের কোথায় হয়েছে? ব্রাজিলে হয়েছে, ঠিক আছে, ব্রাজিলে। তো এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় কোন সম্মেলন গুলো এবছর হয়েছে, ঠিক আছে। তো এই টপিক গুলো আমরা ডিটেলসে কিন্তু আমরা দেখবো, মানে কোন জায়গায় বিভিন্ন ধরে ধরে যে আমাদের কোন সামিট গুলো কোন জায়গায় হয়েছে, বোঝা গেল। এরপর দেখো আমাদের যৌথ সামরিক মহড়া। ভারত, তোমরা জানো ভারত বিভিন্ন দেশের সাথে, প্রচুর দেশের সাথে কিন্তু নৌ, স্থল এবং আমাদের আকাশ, মানে আকাশ পথে, জলপথে এবং আমাদের আহ, মানে ডাঙায় আর কি, ঠিক আছে। তিন জায়গায় তিন বাহিনী আমাদের রয়েছে। এই তিন বাহিনী নিয়ে আমাদের কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমাদের বিভিন্ন দেশের সাথে কিন্তু আমাদের কি হয়, আমরা বিভিন্ন দেশের সঙ্গে সামরিক মহড়া গুলো কিন্তু অংশগ্রহণ করে থাকি, মানে যুদ্ধের মহড়া আমরা কিন্তু করে থাকি। তো কোন দেশের সাথে আমরা কোন মহড়া করছি বা কোন জায়গায় এবছর হচ্ছে, এগুলোই আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো আমাদের রেলের আমাদের যে ব্যাচ ছিল, রেলের ব্যাচে ওখানে বলেছিলাম যে আমাদের এগুলো জিজ্ঞাসা করে, ওখানে কিন্তু কোশ্চেন কমন এসেছিল, ঠিক আছে। তো তারপর দেখো আমাদের বিভিন্ন খেলা, এই খেলা টপিকটা থেকে তো কোশ্চেন আসেই আসে, ঠিক আছে। স্পোর্টস, আমাদের স্পোর্টস থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স আসবেই। 2 থেকে 15টার মধ্যে অন্তত 2 থেকে 3টে তো তোমরা স্পোর্টস থেকেই দেখতে পাবে, কারণ স্পোর্টস জায়গাটা আমাদের অনেকটা বড়, বুঝতে পারলে। দেখো প্রচুর খেলা আছে, তার মধ্যে আমাদের কোনগুলো বেশি দেয়? আমাদের ক্রিকেট বেশি দেয়, আমাদের ধরো অ্যাথলেটিক বেশি দেয়, আমাদের ধরো ফুটবল যদি কোনো বিশেষ কাপ হয় সেটা দেয়। তো মেনলি আমাদের ক্রিকেট দেয় বেশি, ফুটবল দেয়, আমাদের হকি দেয়, আর আমাদের অ্যাথলেটিক থেকে প্রচুর কোশ্চেন আছে। অ্যাথলেটিক্স থেকে প্রচুর কোশ্চেন আছে, কারণ এই জায়গাটা অনেকে কিন্তু ভালো করে রেডি করে না, ঠিক আছে। প্রচুর আমাদের খেলা হয় যেন অ্যাথলেটিকে, যেমন ধর আমাদের রান থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে অলিম্পিক থেকে শুরু করে প্যারা অলিম্পিক, প্যারা অ্যাথলিট, বিভিন্ন আমাদের খেলা হয় যেখানে কারা গোল্ড মেডেল পাচ্ছে, ঠিক আছে। এগুলো আমাদের প্রচুর জিজ্ঞাসা হয়। তো এই স্পোর্টসটা আমাদের কিন্তু কোশ্চেন রেডি করতে হবে। এখান থেকে আমাদের 2 থেকে 3টে কম করে আসবে। 15টার মধ্যে কোশ্চেন যদি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, 2 থেকে 3টে তো তোমরা খেলা থেকেই পাবে। তারপর দেখো বিভিন্ন জনপ্রিয় প্রকাশিত বই, যেগুলো ধরো পাবলিশ হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকের, সেগুলো থেকে কোশ্চেন একটা করে আসে। আবার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছে, সেগুলো থেকেও আসে। এছাড়া আরো অনেক স্ট্যাটিক আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক রয়েছে, যেমন ডিফেন্স অ্যান্ড টেকনোলজি বা আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আসে। যেমন ধরো আমাদের যদি বলি ইসরো, ইসরো এবং আমাদের ডিআরডিও, ঠিক আছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই যে দুটো আমাদের সংস্থা রয়েছে, এরা বিভিন্ন যে জিনিসগুলো, এই ধরো ইসরো কোন রকেট কোনগুলো, আমাদের স্যাটেলাইট কখন কোন সময় লঞ্চ করছে, কোন আমাদের কোন রকেট ব্যবহার করছে, কোন স্যাটেলাইট লঞ্চ করছে, এগুলো আমাদের কিন্তু আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। আবার দেখো ডিআরডিও আমাদের, আমাদের ডিফেন্স টেকনোলজি, আমাদের যে বিভিন্ন টাইপের যে ধরো মিসাইল গুলো টেস্ট করছে প্রত্যেক সময়, এই যে অগ্নি থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের মিসাইল গুলো টেস্ট করছে, ঠিক আছে। তো এগুলো আমাদের কিন্তু যেগুলো নিউজ হয়ে যাচ্ছে, দেখবে প্রচুর খবরে দেখাচ্ছে যে এই অগ্নি টেস্ট করেছে ভারত। হ্যাঁ, এবার তোমাদের এগুলো কোশ্চেন গুলো তো ওইখান থেকেই তুলে দেবে। এগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে অন্য কিছু নয়, তোমাকে এগুলো খেয়াল রাখবে যে ভারত কি করছে, ঠিক আছে। তো এগুলো আছে। তারপর তো ধরো বিভিন্ন আরো টপিক রয়েছে, ইকোনমিক্স রিলেটেডও কিন্তু আমাদের টপিক রয়েছে, বুঝতে পারলে। তো ধরো আমাদের এই যে রিজার্ভ ব্যাংকের আমাদের এখন মানে আমাদের যে রিজার্ভ ব্যাংকের বিভিন্ন যে ডেটা গুলো বেরোয়, বিভিন্ন তথ্যগুলো বেরোয়, যে দেখবে রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও, বা আমাদের যে বিভিন্ন তথ্যগুলো দিয়ে আমাদের রিজার্ভ ব্যাংক দিয়ে থাকে, তো এগুলো থেকেও কোশ্চেন দেয়, ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে একটা হিউজ জায়গা, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স মানে অনেকে ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স সে আবার কি, কারেন্ট অ্যাফেয়ার্স তো ইজি ব্যাপার। ইজি, দেখো ইজি তো বটেই, কিন্তু আবার অতটাও ইজি নয় যেটা তোমরা অনেকেই কিন্তু চিন্তা করো। তো পড়তে হবে, পড়লে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা সত্যি ইজি লাগে। না হলে কিন্তু এমন এমন কোশ্চেন দেয়
যেগুলো কিন্তু করা কিন্তু দুঃসাধ্য হয়ে ওঠে। যেমন ইকোনমিক্স রিলেটেড তোমার যদি একটা তথ্য তুলে দেয়, ধরো বললো এবছর আমাদের মানে আমাদের ধান চাষে হেক্টর প্রতি উৎপাদন কোন রাজ্য ভালো করেছে, একটা ধরো রিসেন্ট তথ্য নিউজে এসেছিল, সেটা তোমাদের তুলে তো সেই ডেটাটা তোমায় জানতে হবে। বা ধরো রিজার্ভ ব্যাংক রিলেটেড তোমাকে বললো যে এখন আমাদের রিজার্ভ ব্যাংক এই করেছে, বা যদি আমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকেও একটা কোশ্চেন দিয়ে যায় যে ভারতের বর্তমানে যে রিজার্ভ ব্যাংকের গভর্নর রয়েছেন তিনি কততম আমাদের গভর্নর, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে। তো আগামী দিনে তোমরা ভালো করে যখন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে করবে এখানে, তখন দেখবে তখন কিন্তু ইজি লাগবে। তো সমস্ত জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কোনো চিন্তা নেই। চলো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো এখানে স্যাম্পল অফ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দেওয়া রয়েছে। তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে প্রথমে থিওরি পড়বো, তারপর তোমাদের এমসিকিউ থাকছে এক সেট তোমাদের এমসি। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের বললাম যে থিওরি তো আমরা এরকম পড়ছি, তার সঙ্গে তোমাদের কিন্তু থিওরির পাশাপাশি আমি তোমাদের এমসিকিউ কিন্তু সলভ করিয়ে দিয়ে থাকি। প্রত্যেক মাসে তোমরা কিন্তু আমার কাছ থেকে 200 থেকে 300টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ পাবে, ঠিক আছে। 200 থেকে 300টা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ পাবে। তো এগুলো কিন্তু তোমাদের আমি ক্লাসে কিন্তু সলভ করিয়ে দিয়ে থাকি। আজকে দেখো সময় অল্প, আর তোমাদের ইনফরমেশন আমায় দিতে হচ্ছে প্রচুর, তাই না। এই জায়গাটা আমাকে সমস্ত জায়গাটা কভার করতে হচ্ছে, তাই আজকে আমি তোমাকে সলভ করতে পারবো না, ঠিক আছে। আজকে তোমাদের প্র্যাকটিস সেটটা দিয়ে দেবো, নেক্সট যে দিন থেকে আমাদের ক্লাস হবে সেই দিন থেকে আমি তোমাদের ক্লাসে এগুলো সলভ করিয়ে দেবো, বোঝা গেল। তোমরাই আনসার করবে, আমি বলবো হ্যাঁ ঠিক হয়েছে কি ভুল হয়েছে, তোমরাই আলোচনা করবে ক্লাসের মধ্যে। তোমাদের একটা করে জিজ্ঞাসা করবো যে এইটা উত্তর বলো, তোমরাই কিন্তু সলভ করবে, তোমরাই কিন্তু আনসার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ক্লাসের মধ্যে কিন্তু এগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমাদের, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এগুলো আমি নিজে বানিয়ে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ গুলো, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আমি তোমাদের সেই কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ গুলো দিয়ে থাকি যেগুলো একদম সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, যেগুলো আমার মনে হয় যেগুলো না পড়ে গেলে নয়, সেগুলোই তোমাদের করে থাকি। তো এক একটা করে সেট থাকে আমার, সেট 1, সেট 2, সেট 3, সেট 4, এইভাবে মাসে অন্তত 4টে করে সেট থাকে, অন্তত 4টে। এবং প্রত্যেক সেটে কিন্তু 50টা করে ন্যূনতম থাকবে, 50-এর বেশিও হতে পারে কিন্তু 50-এর কম হবে না, ঠিক আছে। একটা সেটে 50টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই থাকবে, বোঝা গেল। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিভাবে করব তাহলে বললাম, থিওরি প্লাস এমসিকিউ, থিওরি আগে করব তারপর এমসিকিউ, বোঝা গেল। দেখো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসি। দেখো এখানে তোমাদের আমি 31শে অক্টোবর পর্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু আজকে আলোচনা করিয়ে দিচ্ছি। এরপর আমরা এই মাসটা শেষ হয়ে গেলে কি করব, এরপর আমরা নভেম্বর মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু আমরা ডিসকাস করব। এটা কিন্তু এমসিকিউ নয়, এটা অনলি থিওরি, ঠিক আছে, থিওরি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইটা আগে ভালো করে তোমরা বাড়িতে পড়বে, আজকে পড়িয়ে দিচ্ছি, তারপর এর ভিত্তিতে আবার কিন্তু এমসিকিউ তোমরা পাবে। তাহলে এমসিকিউটা যখন করবে থিওরিটা পড়ার পাশাপাশি, তাহলে দেখবে তোমাদের জিনিসটা একদম মাথার মধ্যে কিন্তু একদম ইয়েতে থাকবে, ঠিক আছে। দেখো আমরা অক্টোবর 31 পর্যন্ত দেখে নেব। তো মহারাষ্ট্রের দেখো রেল স্টেশনের নাম পরিবর্তন করে আমাদের ছত্রপতি সম্ভাজিনগর রাখা হয়েছে। সেই রেলওয়ে স্টেশনটা কোনটা, ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন, ঠিক আছে। তো তার নাম পাল্টে দেখো ছত্রপতি সম্ভাজিনগর করে দেওয়া হয়েছে। এরপর দেখো আমাদের 24তম ভারতের প্রধান বিচারপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এখন আমাদের বর্তমান বিচারপতি কি আছে, বি বি গাভাই, ঠিক আছে, বি গাভাই কিন্তু রয়েছে, ভূষণ গাভাই রয়েছেন। তো তার জায়গায় কিন্তু দেখো আবার আসতে চলেছে আমাদের সূর্যকান্ত শর্মা, ঠিক আছে। 24শে নভেম্বর, এই মাসের দেখো 24শে নভেম্বর থেকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হচ্ছেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। তো বুঝতে পারছো এগুলো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এগুলোই কিন্তু জিজ্ঞাসা হবে। বি আর গাভাইটা আমি তোমাদের রেলের যে ব্যাচ আছে আমাদের সেখানে করেছিলাম, ওখানে কিন্তু কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। তো এগুলো ভালো করে পড়বে। দেখো পরবর্তী আমাদের
যে বিমান ঘাঁটিতে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাফাল যুদ্ধ বিমানে উড়েছেন। তো কিছুদিন আগে তোমরা যদি নিউজ দেখে থাকবে, দেখবে রাফেল যুদ্ধ বিমানে করে দ্রৌপদী মুর্মু উড়েছে দেখাচ্ছিল। ঠিক আছে, তোমাদের জিজ্ঞাসা করে কোন বিমান বাহিনী, কোন বিমান ঘাঁটি থেকে তিনি এটা উড়েছেন। ঠিক আছে, বা জিজ্ঞাসা করতে পারে কে উড়েছিলেন, দ্রৌপদী মুর্মু। বা জিজ্ঞাসা করতে পারে কোন যুদ্ধ বিমানে করে উড়েছিলেন, রাফেলে করে। আর যদি জিজ্ঞাসা করে কোন বিমান ঘাঁটি থেকে, তাহলে কি যাবে, আম্বালা থেকে। তো যেটা জিজ্ঞাসা করবে সেই অনুযায়ী উত্তর দেবে। তিনটের মধ্যে যে কোনো একটা জিজ্ঞাসা করতে হয়, যে কোন বিমান ঘাঁটি থেকে, তাহলে আম্বালা। কে উড়েছে, দ্রৌপদী মুর্মু। আর যদি জিজ্ঞাসা করা হয় কোন বিমান এখানে ব্যবহার করা হয়েছে, রাফেল না সুখোই না তেজস, কোনটা ব্যবহার করেছে। আমাদের বিমান অনেক রকম আছে, তোমরা জানো। তো আমাদের যেটা জিজ্ঞাসা করবে সেটা উত্তর করবে। দেখো, ওসিয়ানিয়ার যে দেশটি IUCN এর 90তম রাষ্ট্র হয়েছে, সেটা হচ্ছে টুভালু। তারপর দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি আসিয়ানের 11তম সদস্য হয়েছে, সেটা হচ্ছে তিমোর লেস্তে। পরবর্তী দেখো, আমাদের যে দুইবার অলিম্পিক পদক জয়ী আমাদের টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয়েছে। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বুঝতে পারলে, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম আসার মতো কোশ্চেন, একদম ভালো করে রেডি করে রাখো। এটা কিন্তু আসার মতো কোশ্চেন, একদম জিজ্ঞাসা করবে। তো আমাদের নীরজ চোপড়াকে দেখো এবছর আমাদের এই সম্মান দেওয়া হয়েছে, টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট পদে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের দেখো, জাপানের ইয়োকোসুকায় ভারত জাপানের একটা দ্বিপাক্ষিক দেখো নৌ মহড়া হয়েছে। আমি বললাম বিভিন্ন মহড়া গুলো যেগুলো ভারত করে থাকে সেগুলো জিজ্ঞাসা করে। দেখো, নৌ মহড়া, যেটার নাম জেমেক্স, জেমেক্স 25। তাহলে তোমাদের জিজ্ঞাসা করবে যে ভারত সম্প্রতি যে দেশের সঙ্গে জেমেক্স জেইমেক্স দেখো 25 এটা পার্টিসিপেট করেছে, সেটা কোন দেশের সাথে। তো ভারত জাপান মনে রাখবে, ভারত এবং জাপান। দেখো, এটা আমাদের প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এবছর জিজ্ঞাসা করতে পারে যে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হলেন। ঠিক আছে, জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানা এ তাকাইচি। ঠিক আছে, সানা এ তাকাইচি, একদম চোখ বুঝিয়ে গোল পাকিয়ে দেবে, একদম ছাক্কা নম্বর। দেখো, পরের কোশ্চেন আমাদের, প্রখ্যাত কৌতুক অভিনেতা আমাদের পরিচালক শ্রী গোবর্ধন আসরানি, তিনি কিন্তু প্রয়াত হয়েছেন। একে তোমরা এই শোলে সিনেমায় দেখে থাকবে, শোলেতে পার্টিসিপেট করেছিল, সে পুলিশের ভূমিকায়, হাস্য কৌতুকে প্রচুর সিনেমাটা একদম হিট করেছিল, তোমরা জানো। সেই গোবর্ধন আসরানি কিন্তু মারা গেছেন। এছাড়া দেখো, আমাদের পুরনো যে আমাদের মহাভারত, পঙ্কজ ধীর, তিনিও কিন্তু প্রয়াত হয়েছেন। মহাভারত তাতে অভিনয় করেছিলেন কর্ণ চরিত্রে। ঠিক আছে, পরে দেখো, আমাদের ভারত ইন্দোনেশিয়া একটা যৌথ নৌ মহড়া, দেখো আবার একটা মহড়া, যার নাম হচ্ছে সমুদ্র শক্তি 25। তো তোমাকে জিজ্ঞাসা করবে সমুদ্র শক্তি 25 2025 ভারত কোন দেশের সাথে অংশগ্রহণ করেছে, তা অবশ্যই ইন্দোনেশিয়া মনে রাখবে। পরবর্তী দেখো, আমাদের ভারত অস্ট্রেলিয়ার একটা যুদ্ধ মহড়া হয়েছে অস্ট্রেলিয়ার পার্থে। ঠিক আছে, তো এটার নাম কি ছিল, অস্ট্রা হিন্দ। দেখো কত যুদ্ধের মহড়া দেখছো। দেখো, অরুণাচল প্রদেশে আমাদের উদ্বোধন হওয়া প্রথম বাণিজ্যিক কয়লা খনির নাম নামচিক নামফুক। এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সব আমার কিন্তু এরম হাইলাইট করা থাকে। ঠিক আছে, এরম কালার মার্ক দিয়ে হাইলাইট করা থাকে। ঠিক আছে, তো যাতে তোমাদের খুঁজে খুঁজে পড়তে না হয়। একটা কারেন্ট অ্যাফেয়ার্স বই কিনলে কি হবে, তোমাকে দাগ দিয়ে পড়তে হবে। দাগ দিয়ে পড়তে গেলে, এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে তোমার দেখবে পরীক্ষা এসে গেছে, জানুয়ারি মাস এসে গেছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হয়নি। ঠিক আছে, তো দেখো, এক্সারসাইজ কঙ্কন 2025, এটা আমাদের ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে হয়েছে। ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে যে নৌ মহড়া হয়েছে তার নাম কি, এক্সারসাইজ কঙ্কন। দেখো, আমাদের 2রা অক্টোবর মারা গেছেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পদ্মভূষণ সঙ্গীত নাটক একাডেমি পণ্ডিত ছন্নুলাল মিশ্র। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো ইংরাজিতে করা আছে, ইংরাজি যদি কেউ পড়তে চাও একইভাবে ইংরাজিতেও কিন্তু করতে পারবে। নেক্সট দেখো, আমাদের 2025 প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। আমি একটু আগে বলছিলাম স্পোর্টস থেকে আমাদের আমাদের খেলাধুলা থেকে কিন্তু
কোশ্চেন আসবে। দেখো খেলাধুলার ডিটেলস নোটস, একদম ডিটেলসে কিন্তু রয়েছে, ডিটেলস নোটস। তো আশা করি তোমাদের উপকার হবে। দেখো আমাদের সম্প্রতি সম্প্রতি আমাদের প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছে, যেখানে দেখো আমাদের নিউ দিল্লিতে হয়েছিল। প্যারা অ্যাথলেটিক্স কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছে। আর আমাদের ম্যাসকট ছিল বিরাজ, একটা এলিফ্যান্ট। আর এবছর পুরস্কার সব থেকে বেশি মেডেল পেয়েছে ব্রাজিল, 44টা টোটাল মেডেল পেয়েছে। ভারতের র্যাঙ্ক ছিল দেখো 10 নম্বরে। ঠিক আছে, দেখো 2025 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। ফিল্ম ফেয়ার পুরস্কার আমাদের ঘোষণা হয়েছে। তো আমাদের দেখো পুরস্কার আমি তোমাদের বলেছি, কোশ্চেন জিজ্ঞাসা করে। সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে লাপাতা লেডিস, কিরণ রাওয়ের। সেরা পরিচালক কিরণ রাও হয়েছে। সেরা অভিনেতা পুরস্কার পেয়েছে যৌথভাবে কার্তিক আরিয়ান এবং অভিষেক বচ্চন। সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। এরপর দেখো আমরা কিছু কারেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট দেখে নেব। ঠিক আছে, গুরুত্বপূর্ণ নিয়োগ আমরা দেখে নেব। নিয়োগ আমি তোমাদের বলেছি, নিয়োগ থেকে কিন্তু কোশ্চেন কমন এসেছে। যেমন দেখো আমাদের 2025 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান কে হলেন? ভি নারায়ণ। ভালো করে মনে রাখবে, এখন বর্তমানে চেয়ারম্যান রয়েছে ইসরোর ভি নারায়ণ। পরবর্তী দেখো আমাদের সেবি, সেবি আমাদের কে চেয়ারম্যান রয়েছেন? তুহিন কান্ত পান্ডে রয়েছেন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম বর্তমান গভর্নর কে রয়েছেন? সঞ্জয় মালহোত্রা রয়েছেন। পরবর্তী দেখো আমাদের, দেখো প্রচুর রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, আমার দাগ দেওয়া রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বর্তমানে, দেখো সভাপতি এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, এটা এটা আমি তোমাদের আপডেট করে দেব। তারপর আমাদের দেখো নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার রয়েছেন। তারপর দেখো আমাদের আমাদের সিআরপিএফ এর ডিরেক্টর রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আমাদের বর্তমান আমাদের আধারের যে আমাদের যে সিইও রয়েছেন তিনি হচ্ছেন ভুবনেশ কুমার। পরবর্তী দেখো আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ, তার যে আমাদের হেড রয়েছেন কে সঞ্জয় মূর্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান আমাদের বর্তমানে রয়েছে চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। যেগুলো আবার চেঞ্জ হবে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমরা পেয়ে যাবে। দেখো আমাদের বর্তমান বিচারপতি রয়েছেন আমাদের 52তম প্রধান বিচারপতি, এটা এবছর এনটিপিসি তে কমন এসেছে। তো আমাদের বি আর গাভাই, ঠিক আছে, বি আর গাভাই একটু আগেই বললাম, আমাদের 52তম বর্তমান বিচারপতি রয়েছেন। এর আগে 51তম ছিলেন সঞ্জীব খান্না, 51তম ছিলেন সঞ্জীব খান্না। 52তম প্রধান বিচারপতি বর্তমানে রয়েছেন আমাদের বি আর গাভাই। আর আমাদের নতুন 53তম বিচারপতি, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখালাম, ওটা কিন্তু আসতে চলেছে। এখানে তোমাদের ইংরেজিতেও করা রয়েছে, ইংরেজিতে পড়তে চাইলে ইংরেজিতে দেখে নেবে। নেক্সট পরবর্তী সেকশনে চলে যাচ্ছি আজকে। নেক্সট সেকশন দেখো আমরা চলে আসছি, নেক্সট আমরা কিন্তু চলে আসছি আমাদের বিভিন্ন যে 28টা রাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানকার রাজধানী, মুখ্যমন্ত্রী এবং বর্তমান যারা রাজ্যপাল রয়েছেন। তো দেখো এইখান থেকেও তোমরা পড়ে রাখবে ভালো করে। যেমন হিমাচল প্রদেশ রাজধানী সিমলা, আর একটা এখানে আছে রাজধানী ধর্মশালা। মুখ্যমন্ত্রী এখানে রয়েছেন সুখবিন্দর সুখু এবং রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। দেখো হরিয়ানা নতুন পরিবর্তন হয়েছে, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, এখানকার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। আর এখানে দেখো আমাদের বাংলার একজন রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, তো অসীম কুমার ঘোষ। ঠিক আছে, অসীম কুমার ঘোষ তিনি কিন্তু হরিয়ানার বর্তমান রাজ্যপাল হয়েছেন। উত্তরপ্রদেশের দেখো রাজধানী লখনৌ, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, আনন্দীবেন প্যাটেল কিন্তু এখানকার রাজ্যপাল রয়েছেন। রাজস্থানের ক্ষেত্রে জয়পুর আর ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী, হারিভাউ বাগারে কিন্তু এখানকার রাজ্যপাল রয়েছেন।
অরুণাচল প্রদেশ দেখো ইটানগর, পেমা খান্ডু, কেটি পাটনায়ক কিন্তু গভর্নর রয়েছেন। তো এইভাবে কিন্তু প্রত্যেক কটা পড়বে, দেখো প্রত্যেক কটা রয়েছে এখানে। তো কোনো একটা তোমাদের দিয়ে দিতে পারে, কোনটা দেবে আমি জানি না, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে দিতে পারে। তো সবকটা রাজ্যের চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট দেখো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এখানে দেওয়া রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নরদের কি বলা হয়? লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। তো লাদাখে দেখো আমাদের রাজধানী লে, মুখ্যমন্ত্রী এখানে নেই কারণ এখানে কোনো বিধানসভা নেই। আর এখানকার নতুন গভর্নর লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা। জম্মু অ্যান্ড কাশ্মীর রাজধানী দুটো, গ্রীষ্মকাল শ্রীনগর, শীতকালীন জম্মু। এখানে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আর রাজ্যপাল আছেন মনোজ সিনহা। বাকিগুলো এইভাবে দেখে নেবে। দিল্লির ক্ষেত্রেও দেখো নয়া দিল্লি, আমাদের রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী, আর এখানকার বিনয় কুমার সাক্সেনা লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন। যে একইভাবে ইংরেজিতেও নোটস দেওয়া রয়েছে। পরবর্তী নোটস আমরা চলে আসছি স্ট্যাটিক জিকে তে, ঠিক আছে। পরবর্তী আমরা চলে আসছি সেকশন স্ট্যাটিক জিকে। দেখো আমাদের প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম, যেখান থেকে একটা করে কোশ্চেন আসে। তো আমাদের দেখো প্রচুর স্কিম রয়েছে, যেমন 2011 নিজ গৃহ নিজ ভূমি, 2011-12 চালু হওয়া জল ধরো জল ভরো, 2012 আনন্দ ধারা, 2013 খুব পপুলার আমাদের কন্যাশ্রী, 2013 হচ্ছে ঠিক একইভাবে যুবশ্রী, আমাদের 2013 নির্মল বাংলা, 2014 গতিধারা। দেখো গতিধারাতে আমাদের কি করা হয়? গতিধারা প্রকল্পে পশ্চিমবঙ্গে সরকারের যানবাহন এক্স শোরুম মূল্যের, আমাদের তুমি ধরো কোন যানবাহন কিনে মানে গাড়ি চালিয়ে ইনকাম করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সরকার 30% ভর্তুকি দেবে, বা সর্বোচ্চ তোমাকে কিন্তু এখানে 1 লাখ টাকা কিন্তু ভর্তুকি দেবে। ঠিক আছে, তো তুমি গাড়ি কিনে যদি তুমি চালাতে চাও, উপার্জন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে গতিধারা প্রকল্পে কিন্তু আবেদন করতে হবে। এই কোয়েশ্চেনটা এসেছিল যে সর্বোচ্চ কত টাকা আমাদের ভর্তুকি পাওয়া যাবে, ঠিক আছে, এটা একটা পরীক্ষায় এসেছিল। পরবর্তী দেখো আমাদের শিক্ষাশ্রী, সুফল বাংলা, লোক প্রচার প্রকল্প, মাটির কথা, সেচ বন্ধু, কর্মতীর্থ, সবকটা এখানে দেখো কোন বছর চালু হয়েছে লেখা রয়েছে। সবুজ সাথী আমাদের সাইকেল বিতরণ, দেখো বাইসাইকেল। পরীক্ষা এখানে এসেছিল কোন ইয়ার থেকে, মানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত এই সাইকেল দেওয়া হবে, ঠিক আছে, পরীক্ষায় এসেছিল। দেখো সব দাগ দেওয়া রয়েছে, কি কি পড়তে হবে না পড়তে হবে, যেগুলো জায়গাগুলো ইম্পর্টেন্ট সব দাগ দেওয়া রয়েছে। নবম থেকে দ্বাদশ পর্যন্ত কিন্তু বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। 2016 স্বাস্থ্য সাথী 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বিমার ক্ষেত্রে। তো এখানে দেখো আমাদের যে কেন্দ্রের যে প্রকল্প আছে আমাদের ওই প্রকল্পটারই মতন, ঠিক আছে। দেখো পরবর্তী আমাদের 2021 লক্ষ্মী ভান্ডার, মেয়েদের 1200 টাকা, এসসি এসটি যারা রয়েছে এখন বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হয়েছে জেনারেলদের জন্য। আর 2025 আমাদের দেখো আমাদের পাড়া আমাদের সমাধান, রিসেন্টলি এটা চালু হয়েছে, প্রত্যেক বুথকে 10 লক্ষ টাকা করে কিন্তু দেওয়া হবে। এরপর দেখো আমরা চলে আসছি নেক্সট টপিক, যেটা আজকে তোমাদের দেখালাম, প্রচুর কোশ্চেন এসছে। ফুল ফর্ম, ফুল ফর্ম তোমাদের দেখাচ্ছিলাম কোশ্চেনে, সেই জন্য দেখো ফুল ফর্মে তোমাদের নোটসটা এখানে কিছুটা দিচ্ছি, কারণ ফুল ফর্ম প্রচুর হয়। আজকে এগুলো ভালো করে পড়ো, ফুল ফর্ম গুলো আগামী দিনে আরো দেব। দেখো সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সিটিবিটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। টোফেল টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম এশিয়া ইউরোপ মিটিং। আধার যেটাকে আচ্ছা ইউডিডিআই
এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ডেসক্রিপশন না এনএসএআইডি নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। দেখো WBSETCL ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। দেখো ইসরো, ইসরো আমি বলেই দিয়েছি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নীতি আয়োগ, নীতি আয়োগের নীতিটা আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এখানে ইংরাজিটা পড়বে, কিছু কিছু বাংলার ওইগুলো আমাদের জানার দরকার নেই, বাংলার পুরো মানাটা দরকার নেই, ঠিক আছে, তোমরা এখানে ইংরাজিটাই আমাদের ফুল ফর্মটা দেয়। জিডিপি হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন, কিন্তু এটা আমাদের ইংরাজিতেই লিখতে দেয়, ঠিক আছে, তুমি বাংলাটা জেনে রাখবে যেটা কি বলে, কিন্তু ইংরাজিটা আমাদের লিখতে দেয়। জিএনপি দেখো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এলইডি, এলইডি অর্থাৎ এই যে এলইডি বাল্ব, ঠিক আছে, তার ফুল অর্থ কি, লাইট এমিটিং ডায়োড। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্যান, এই যে প্যান কার্ড আছে আমাদের, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটিএম কার্ড যেটা আমরা ইউজ করি, অটোমেটেড টেলার মেশিন। সিম কার্ড যেটা আমরা ব্যবহার করি, তার ফুল ফর্ম আমরা অনেকেই জানি না, কিন্তু পরীক্ষায় দেবে, তুমি না জানলেও পরীক্ষায় দেবে, তাই ভালো করে আজকে কিন্তু জেনে রাখতে হবে। সিম কার্ড যেটা আমরা ইউজ করি, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। দেখো আমাদের ওয়াইফাই যে আমরা ব্যবহার করি, তার ফুল ফর্ম কি, ওয়্যারলেস ফাইডেলিটি, এটা পরীক্ষায় এসেছিল। জিপিএস যেটা আমরা ব্যবহার করি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। পিডিএফ দেখো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এআই এখন আমরা ব্যবহার করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সিপিইউ আমাদের কম্পিউটারের মাথা বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইউএসবি আমরা যেটা ব্যবহার করি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এলপিজি গ্যাস আমরা যেটা ব্যবহার করি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। আরটিআই যেটা আমরা করে থাকি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। PMJDY প্রধানমন্ত্রী জনধন যোজনা, দেখো প্রচুর রয়েছে। JNNURM জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন। এগুলো বিভিন্ন পরীক্ষার থেকে আমি যে কোশ্চেন গুলো কালেক্ট করেছি, যে কোন কোন বিভিন্ন পরীক্ষায় কোন কোন ফুল ফর্ম গুলো জিজ্ঞাসা করেছে, তো এগুলো আমাদের সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে বিভিন্ন পরীক্ষার, ঠিক আছে। দেখো আধার, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। NDRF, DRDO, NABARD ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ইউপিএসসি যে পরীক্ষা দিই, ক্যাগ, দেখো একটু আগে বললাম, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দেখো প্রচুর রয়েছে, তো এগুলো ভালো করে পড়বে। এর বাইরেও আরো আরো অনেক আছে, সেগুলো আগামী দিনে ওগুলো ক্লাসে পাবে। আজকে যদি তোমাদের দিয়ে দিই, তোমরা ভয় খেয়ে যাবে। এমনিতেই যারা আছো, যারা পড়াশোনা করতে চাও না, পুড়ে আছো, খাটতে চাও না, তারা দেখে বলবে, ও বাবা এত স্যার করাচ্ছে, এত কি আমাদের আসবে, এত কি আমরা পড়তে পারবো না মনে রাখতে পারবো। না মনে রাখতে পারলে তুমি বাইরে চলে যাবে, কি আছে, কয়েক লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে 8,000 সিট আছে, দেখছো তো কাট অফ কোন জায়গায় যাচ্ছে। 8,000 সিট আছে মানে 8 লাখ ফর্ম ফিল আপ করবে, তাহলে পার্সেন্টেজ হিসেব করো। তুমি না পারলে অন্যজন পারবে, তোমার পিছনে বসে রয়েছে। তুমি মুখস্থ করতে পারবে না বা মনে রাখতে পারবে না, তোমার জায়গায় অন্যজন বসে রয়েছে তোমার পেছনে, তারা করে ফেলবে। এটা একদিনের বিষয় নয়, ধীরে ধীরে প্রত্যেকদিন করতে হবে, বুঝতে পারলে? তাই ঘাবড়ানোর কিছু নেই, মোকাবিলা করতে হবে, ঘাবড়ে গেলে কিছু হবে না। এতদিন তো আমরা ক্লাসে দিয়ে আসছি, তো সবাই করছে যখন তোমাকেও করতে হবে, তাই না? তো দেখো পরবর্তী চলে যাচ্ছি, আমাদের বিখ্যাত ডাকনাম এবং ব্যক্তিত্ব, নিকনেমস অ্যান্ড পার্সোনালিটি। দেখো জাতির জনক কাকে বলা হয়, মহাত্মা গান্ধী। সীমান্ত গান্ধী কাকে বলা হয়, কোশ্চেন পরীক্ষায় আসে, বাদশাহ খান বা খান আব্দুল গফর খান।
তারপর দেখো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহীশূরের বাঘ টিপু সুলতান, বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী আশুতোষ মুখোপাধ্যায়, লৌহ মানবী আয়রন লেডি ইন্দিরা গান্ধী। যখন বলা হবে আয়রন ম্যান তখন কি যাবে, সর্দার বল্লভ ভাই প্যাটেল। বুঝলে? কোশ্চেন পড়ে উত্তর করে ভালো করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, লোকমান্য বালগঙ্গাধর তিলক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, দেশরত্ন কাকে বলা হয়, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, মহামান্য কাকে বলা হয়, মদন মোহন মালব্যকে, বিহার কেশরী কাকে বলা হয়, ডক্টর শ্রীকৃষ্ণ সিংকে, অন্ধ কেশরী কাকে বলা হয়, টি প্রকাশমকে, রাজাজি কাকে বলা হয়, চক্রবর্তী রাজা গোপালাচারীকে, বাবুজি কাকে বলা হয়, জগজীবন রামকে, ভারতের নেপোলিয়ান পরীক্ষায় আসে কাকে বলা হয়, সমুদ্রগুপ্তকে, কে নাম দিয়েছিল, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়, কালিদাসকে, কাশ্মীরের আকবর কাকে বলা হয়, জয়নুল আবেদিনকে, ভারতের পক্ষী মানব কাকে বলা হয়, কোশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো আমাদের পক্ষী মানব কাকে বলা হয়, সেলিম আলীকে। এক কথা বলে যাচ্ছে খালি পিডিএফ কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো, ক্লাসের কোনো মানে এদের নেই। প্রথমেই বলে এসছি পিডিএফ কোথায় পাবে, তা সত্ত্বেও একই 14 বার জিজ্ঞাসা করছে। হকির জাদুঘর ধ্যানচাঁদ, ঠিক আছে, হকির জাদুঘর কাকে বলা হয়, ধ্যানচাঁদকে। ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, দাদা ভাই নওরোজি। কেন, পিডিএফ পেয়ে গেলে ওরা সব করে নেবে। আরে পিডিএফ তো তুমি ওয়েবসাইটে সার্চ মারো না, আমার পিডিএফ তো কিছু নেই, হাজার একটা পিডিএফ পেয়ে যাবে। কিন্তু পিডিএফটা বড় কথা নয়, যে জায়গাগুলো আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের বলছি যে এই জায়গাগুলো পড়ো, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, কোনটা আসে কোনটা না আসে, সেই যে জায়গাগুলো আমি বলছি সেইটা ধরার চেষ্টা করো যে স্যার কি বলছে এত চিল্লে চিল্লে। পিডিএফটা বড় কথা না, পিডিএফ তো তুমি সার্চ মারলে হাজার একটা পিডিএফ পাবে, গুগলে সার্চ মারবে দেখবে হাজার একটা, তোমাকে পিডিএফ দিলে তুমি ফোনেতেই তোমার জমা থেকে যাবে, কিচ্ছু করতে পারবে না। আমার ফোনে তো হাজার একটা পিডিএফ আছে, তো কটা দিনের শেষে পড়া হয়। দেখো পরেরটা দেখো, গুজরাটের জনক কাকে বলা হয়, রবিশঙ্কর মহারাজকে। আমাদের দেখো শহীদ ই আজম ভগৎ সিং, উড়ন্ত পরী পিটি উষাকে বা ফ্লাইং ফেয়ারি, উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে, সরকোকিলা বলা হয় লতা মঙ্গেশকর, লেডি উইথ দ্য ল্যাম্প যেটা দেখো আমাদের 12ই আমাদের যে কোশ্চেনটা এসেছিল না, একটা 12 কত তারিখে একটা ছিল, 12ই মে সম্ভবত, ঠিক আছে, তো আমাদের ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেলকে উৎসর্গ করা হয়েছে। ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে, তোতা হি হিন্দ প্যারট অফ ইন্ডিয়া আমির খসরু। তারপর দেখো ভারতের চলচ্চিত্রের দাদা বা ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা গোবিন্দ ধন্দরাজ গোবিন্দ ফালকে, এনার নামই হচ্ছে ভারতের সর্বোচ্চ পুরস্কার চলচ্চিত্র, ভারতের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় কিসে, সর্বোচ্চ পুরস্কার কিসে দেওয়া হয়, সর্বোচ্চ পুরস্কার চলচ্চিত্রে দেওয়া হয়, চলচ্চিত্রে মনে রাখবে, চলচ্চিত্রে আমাদের সর্বোচ্চ পুরস্কার। যেমন আমাদের ভারতের নাগরিক সর্বোচ্চ সম্মান কোনটা, ভারত রত্ন, ভারত রত্ন, যেমন এটা সব থেকে বড় পুরস্কার আমাদের বেসামরিক ক্ষেত্রে মানে সাধারণ মানুষের ক্ষেত্রে, সেরকম চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। কি পুরস্কার, দাদা সাহেব, এনার নামেই, ঠিক আছে, দাদা সাহেব ফালকে পুরস্কার। বুঝতে পারলে? আর একটা আছে আমাদের হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার যাদের মিলিটারিতে দেওয়া হয়, সেটা হচ্ছে কি, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও যে আমাদের মিলিটারিদের যে দেওয়া হয় সর্বোচ্চ পুরস্কার, কি পুরস্কার দেওয়া হয় বলো দেখি, পরমবীর চক্র। বুঝতে পারলে? পরমবীর চক্র, একদম পরমবীর চক্র। এইসব কোশ্চেন গুলোই আসে গো, বুঝতে পারলে? পরমবীর চক্র আগের বারে এসেছিল সব কোশ্চেন, মিসলেনিয়াস ক্লার্কশিপে সব ভরে ভরে দিয়েছিল। তোমরা ক্লাসে শুনবে না, খালি পিডিএফ দাও পিডিএফ দাও, পিডিএফ কোথায় পাবো, পিডিএফ নিয়ে কি হবে। দেখো ম্যান অফ ডেস্টিনি, ম্যান অফ ডেস্টিনি নেপোলিয়ান বোনাপার্ট,
পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়। পিডিএফ তো তোমাদের দেওয়া হবে, পিডিএফ দেওয়ার জন্যই তো তোমাদের জন্য এটা বানিয়েছি, এটা আমি নিয়ে কি করব, এটা তোমাদের শেয়ার করে দেবো। দেখো আমাদের ইংরাজি কবিতার জনক, এটা আমাদের পরীক্ষায় আসে, ইংরাজি কবিতার জনক জিওফ্রে চসারকে বলা হয়। দীনবন্ধু সিএফ অ্যান্ড্রুজ। অজাত শত্রু কাকে বলা হয়? বিন্দুসারকে। দেখো বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। দেখো ঔষধের জনক কাকে বলা হয়? হিপোক্রেটকে বলা হয়। স্থানীয় সরকারের জনক, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, লর্ড রিপনকে বলা হয়। দেখো বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল। উপন্যাসের সম্রাট কাকে বলে? শরৎচন্দ্র। নাট্য সম্রাট কাকে বলা হয়? গিরিশচন্দ্র ঘোষ। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র। পরমাণু বোমার জনক রবার্ট ওপেন হেইমার। মিসাইল ম্যান ভারতের কাকে বলা হয়? এপিজে আব্দুল কালাম স্যারকে বলা হয়। সব কোশ্চেন কি বলো বলো তো, এগুলো রামবান নোটস, ঠিক আছে, এগুলোই আসে। তখন একদম দেখবে যখন পরীক্ষায় নোটস কমন পাবে না, তখন আনন্দে বুক ভরে যাবে, ঠিক আছে। সবুজ বিপ্লবের জনক, দেখো এগুলো আসে না তো কোনগুলো আসবে। সবুজ বিপ্লব আমাদের ভারতে যখন বলবে স্বামীনাথন, আর যখন ওয়ার্ল্ডে বলবে, ঠিক আছে, ওয়ার্ল্ডে যখন বলবে তখন বলবে নরমান বোরলগ, ঠিক আছে, নরমান বোরলগ যখন ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলবে। আর যখন বলে ভারতে সবুজ বিপ্লবের জনককে, তখন স্বামীনাথন মনে রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো সাদা বা শ্বেত বিপ্লবের জনক, ফাদার অফ হোয়াইট রিভলিউশন, ভার্গিস কুরিয়ান, যে আমাদের দুধের বৃদ্ধি ঘটিয়েছিল। দুধ দুধ উৎপাদনে আমাদের প্রচুর বৃদ্ধি ঘটেছে, এখন ভারত আমাদের 1 নম্বরে আছে দুধ উৎপাদনে, ঠিক আছে। তো কার জন্য হয়েছিল? এই ভার্গিস কুরিয়ানের জন্য। ওই জন্য ওকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়, বা শ্বেত মানে কি সাদা, সাদা বা হোয়াইট বিপ্লবের জনক বলা হয়। নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ডাক্তার আর.কে রায়না। নীল বিপ্লব আমাদের কিসের? মাছ চাষ, মাছ। দেখো গোল্ডেন গার্ল কাকে বলা হয়? পিটি উষা। ক্যাপ্টেন কুল কাকে বলা হয়? আমাদের ধোনি, মহেন্দ্র সিং ধোনি। দা ওয়াল কাকে বলা হয়? রাহুল দ্রাবিড়, ঠিক আছে। এরকম অনেক আছে। আবার হিটম্যান কাকে বলা হয়? হিটম্যান তোমরা কমেন্ট বক্সে জানাও, হিটম্যান আমাদের কোন ক্রিকেটারকে বলা হয়? দেখো ভারতের রকেট বিজ্ঞানের জনক ডাক্তার বিক্রম সারাভাইকে বলা হয়, যিনি আমাদের স্পেস প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আমাদের ভারতীয় অর্থনীতির জনক পিসি মহালানবিস। রেডিওর জনক মার্কনি। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। রোহিত শর্মা, একদম রোহিত শর্মাকে কিন্তু আমাদের হিটম্যান বলা হয়, একদম এইভাবে কিন্তু পড়তে হবে, বুঝতে পারলে। দেখো গণিতের রাজপুত্র বা প্রিন্স অফ ম্যাথামেটিক্স শ্রীনিবাস রামানুজন। 22শে ডিসেম্বর এনার নামে কিন্তু ভারতে গণিত দিবস পালিত হয়। যখন দিবস তোমাদের করাবো তখন দেখবে এখানে রয়েছে, ঠিক আছে, 22শে ডিসেম্বর। দেখো আজকে তোমাদের এই টপিকটা করে দিচ্ছি। ভারতে প্রথম, বলছিলাম না আমাদের টপিক আছে ভারতে প্রথম। দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং। মহাকাশে ফার্স্ট ম্যান, মানে মহাকাশে প্রথম গিয়েছিলেন ভারতের রাকেশ শর্মা। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, তার নাম অপ্সরা, মহারাষ্ট্রে। প্রথম আমাদের স্যাটেলাইট যেটা পাঠানো হয়েছিল মহাকাশে, আর্যভট্ট। প্রথম সফলভাবে দেশীয় লঞ্চ ভেহিকেল আমাদের SLV3। প্রথম জিনগত পরিবর্তিত খাদ্য পণ্য বিটি বেগুন, যেটা হাইব্রিড বেগুন, পরবর্তীকালে নিষিদ্ধ করে দেওয়া হয়, বুঝতে পারলে। এরকম দেখো প্রচুর রয়েছে। আমাদের প্রথম ভারতীয় যিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছে, এই নোবেল নিয়ে আবার অনেক কোশ্চেন হয়। পদার্থ বিজ্ঞানে প্রথম কে পেয়েছে, সাহিত্যে কে পেয়েছে, আবার যদি জিজ্ঞাসা করা হয় ইকোনমিক্সে কে পেয়েছে, আবার যদি জিজ্ঞাসা করা হয় শান্তিতে কে পেয়েছে, সব সব আছে, হাজার একটা জিনিস। এগুলো খালি পরপর তোমাকে ডেটা গুলো সঞ্চয় করে রাখতে হয় মাথায়। ও নোবেল বলেছে, তাহলে ফিজিক্সে কে পেয়েছে, আমাদের সাহিত্যে কে পেয়েছে, প্রথম কে পেয়েছে, শান্তিতে কে পেয়েছে, প্রথম ইকোনমিক্সে কে পেয়েছে, এগুলো পরপর তোমাকে মাথায় তোমার সাজিয়ে রাখতে হবে, ঠিক আছে। যা দেবে তুমি তাই করতে হবে। ও এটা দিয়েছে, ঠিক আছে এটা উত্তর, ও এটা দিয়েছে, এটার উত্তর এটা। তো এইভাবে তোমাকে একটার সঙ্গে রিলেট করে পড়ে থাকতে হবে। পদার্থবিজ্ঞান সিভি রমন, যিনি আমাদের কি তৈরি করেছিলেন? রমন প্রভাব আবিষ্কার করেছিলেন, রমন প্রভাব, ঠিক আছে। এই জন্য তাকে 1930 সালে
নোবেল দেওয়া হয়েছিল, ঠিক আছে? কি দেওয়া ছিল? নোবেল দেওয়া হয়েছিল। আচ্ছা, তাকে কবে আমাদের ভারত রত্ন দেওয়া হয়? 1954 সালে তাকে ভারত রত্ন দেওয়া হয়েছে। এবং প্রথম ভারত রত্নর মধ্যে যারা পেয়েছিলেন তিনি কিন্তু প্রথম ছিলেন, ঠিক আছে? তো এগুলো আমাদের এর সঙ্গে রিলেট করে পড়তে হবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, প্রথম নির্বাচন কমিশনার অনেকবার আসে সুকুমার সেন, বর্তমান কে রয়েছে? জ্ঞানেশ কুমার। জানো তো এটা প্রথম জ্ঞানেশ কুমার এখন বর্তমানে রয়েছে। দেখবে এখন প্রচুর নিউজে দেখাচ্ছে আমাদের এসআইআর চলছে, ঠিক আছে? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর ফুল ফর্ম কি? এসআইআর ফুল ফর্ম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে করিয়ে দেবো, ভালো করে করে রাখবে, এসআইআরটা এবারে জিজ্ঞাসা করতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। দেখো, প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, প্রথম প্রধান বিচারপতি হরিলাল জে কানিয়া বা এইচ জে কানিয়া, প্রথম লোকসভা স্পিকার জে ভি মাওয়ালাঙ্কার। এই দুটো ঘুরিয়ে ফিরিয়ে আছে, এই তিনটের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আছে। নয় নির্বাচন কমিশনার জিজ্ঞাসা করে, নয় প্রধান বিচারপতি, আর নয় লোকসভার প্রথম স্পিকার। এই তিনটের মধ্যে আমি দেখেছি পরীক্ষায় একটা না একটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এই টপিকটা থেকে কোশ্চেন আসে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল ছিলেন, লোকপালের চেয়ারম্যান ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। দেখো, প্রথম প্রতিরক্ষার ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রী আমাদের বলদেব সিং চাক্কর, প্রথম সর্বাধিনায়ক কে এম কারিয়াপ্পা। দেখো, আমাদের প্রথম ফিল্ড মার্শাল মানেক শাহ। আচ্ছা, পাকিস্তানের এখন বর্তমান ফিল্ড মার্শাল কে আছে? পাকিস্তানে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা তো কুপকাত হয়ে যাবে, তুমি বলবে আমি তো ভারতেরটা পড়ে এসেছি, আমি তো পাকিস্তানটা দেখা হয়নি। পাকিস্তানের নামটা কেন আসবে? এখন বারবার ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের টক্কর চলছে, কারণ যুদ্ধের একটা আবহ চলছে, বুঝতে পারলে? তো এইভাবে কোশ্চেন গুলো করে, বুঝতে পারলে? কারেন্ট যেগুলো আছে টিভিতে খবর যদি একটু দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হাফ রেডি হয়ে যাবে, আর হাফ তোমার কিছুটা বই থেকে পড়তে হবে। আসিম মনির, বাহ, ভেরি গুড, একদম। অত্রি রয় দেখো বলে দিয়েছে, আসিম মনির একদম আমাদের বর্তমান পাকিস্তানের ফিল্ড মার্শাল রয়েছে। ওই জন্য একটু খবর টবর দেখবে, তোমরা খবর দেখবে, মানে বাংলা খবর দেখলে আর হবে না, বাংলা খবরে খালি ওই পলিটিক্স দেখাবো, ওইসব দেখলে হবে না। হ্যাঁ, একটু হিন্দি বা ইংরেজি খবর দেখতে হবে, ডিডি নিউজ ওগুলো দেখবে। দেখো, পরের আমাদের কোশ্চেনে চলে যাচ্ছে, এই এতে চলে যাচ্ছে। দেখো, আমাদের প্রথম মহাকাশে কে গিয়েছিল? রাকেশ শর্মা গিয়েছিল, ঠিক আছে? দেখো, এইগুলোই তো জিজ্ঞাসা করে, তো এগুলো ভালো করে তোমাদের আবার ডিটেলসে পরবর্তীকালে তোমাদের পড়িয়ে দেবো, বুঝতে পারলে? একদম তোমাদের রেডি করে দেবো, কোনো চিন্তা নেই। খালি যা নোটস দেবো খালি পড়তে থাকো, পিডিএফ পিডিএফ করে খালি 14 বার চেঁচাবে না। পিডিএফ তো তোমাদের জন্যই বানানো হচ্ছে। কত পিডিএফ নেবে? আমার কাছে প্রচুর পিডিএফ আছে। পিডিএফ নিয়ে তুমি পড়ে শেষ করতে পারবে যদি না আমি তোমাদের বলে দিই, বুঝিয়ে দিই যে কোন জায়গাগুলো পড়তে হবে। কোন এখানে পাতা দেখছো কত পাতা রয়েছে? 161 পাতার পাতা রয়েছে। 161 পাতা মনে রাখতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তো কোনগুলো পড়তে হবে কোনগুলো ছাড়তে হবে এটা জানতে হবে, এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। দেখো, প্রচুর রয়েছে এখানে, তোমরা দেখবে। আর দেখো, আমাদের প্রথম শিলা থেকে, একটি শিলা থেকে নির্মিত প্রথম মন্দির, একটা পাথর কেটে কেটে মন্দির তৈরি করেছে, বিশাল পাথর, ইল্লোরার কৈলাস মন্দির। ভারতের প্রথম গির্জা কোনটা? দেখো, সেন্ট থমাস চার্চ পালাইউডে রয়েছে। প্রথম মসজিদ কোনটা? মেতলায় চেরামন জুমা মসজিদ। ভারতের প্রথম বাঁধ কোনটা? কাল্লানাই বাঁধ, বুঝতে পারলে? প্রচুর এরকম রয়েছে, তো এগুলো ভালো করে পড়বে। দেখো, এই কোশ্চেনটা আগেরবারে এসেছিল, ভারতের প্রথম এবং শেষ মুসলিম নারী শাসক, এটা আমাদের মিসলেনিয়াসে সম্ভবত কমন এসেছিল, রাজিয়া সুলতান। এরকম প্রচুর আছে, প্রচুর। দেখো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ক্লার্কশিপে এসেছিল, ডাক্তার জাকির হোসেন। ঠিক আছে, এখানে ইংরেজিতে দেওয়া আছে একইভাবে, ইংরেজিতে কেউ যদি পড়তে চাও তো পড়ে নেবে, যার যে ভাষায় পছন্দ পড়ে নেবে। আগে ধরো বাংলায় আমি শুধু দিতাম, তখন বললো, অনেকে বলছে আমি তো ইংরাজিতে
পড়ি, ইংরাজি ছাড়া বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে দুটো ভাষাতেই করতে হবে। এই নোটস গুলো আপডেট করতে অনেক সময় লেগেছে, এটা একদিনে আমার তৈরি হয়নি, বুঝতে পারলেন? নোটস দু ভাষায় করা অনেক টাফ আছে। দেখো ভারতের বিভিন্ন নদী বাঁধ, এগুলো ভালো করে পড়বে। কোন রাজ্যে আছে, কোন নদীর উপর তৈরি হয়েছে? ফারাক্কা বাঁধ দেখো পশ্চিমবঙ্গে আছে, গঙ্গা নদীর উপর তৈরি হয়েছে। এই সর্দার সরোবরটা প্রচুর জিজ্ঞাসা করে, সর্দার সরোবর। আমি অনেক পরীক্ষায় দেখেছি সর্দার সরোবর জিজ্ঞাসা করে। এটা গুজরাটে আছে, নর্মদা নদীর উপর। ঠিক আছে, তারপর ভাকরা নাঙ্গাল জিজ্ঞাসা করে, নাগার্জুন সাগর, হীরাকুদ, এগুলো খুব তেহরি, প্রচুর এগুলো আসে পরীক্ষায়। দেখো মেত্তুর বাঁধ, এটাও আছে মেত্তুর। তামিলনাড়ু রাজ্যে রয়েছে কাবেরী নদীর ওপর। প্রত্যেক কটা মনে রাখবে। দেখো হাইকোর্টের যে পরীক্ষা হয়েছিল 2024-এ, সেখানে কয়না বাঁধ এসেছিল, কয়না আছে মহারাষ্ট্র। আচ্ছা সালাল ড্যামটা আছে সালাল, জম্মু কাশ্মীর, চেনাব নদীর উপর। তারপর দেখো উকাইটা আমাদের ক্লার্কশিপে এসেছিল, বুঝতে পারলে? কমন দেখছো কিরকম এসছে? তো সব পরীক্ষা তার কোশ্চেন খুলে খুলে আমার পক্ষে দেখা সম্ভব না, অন্য কাজও থাকে। তো এগুলো কত আমি আপডেট করবো, যেগুলো চোখে পড়ে দু একটা তোমাদের সামনে দেখাই। তো উকাই ড্যাম দেখো গুজরাটে রয়েছে তাপ্তি নদীর উপর। আচ্ছা যদি আমাদের জিজ্ঞাসা করা হয় সর্বোচ্চ বাঁধ কোনটা, তাহলে এটা তেহরি বাঁধ হয়ে যাবে, ঠিক আছে, সর্বোচ্চ। যদি বলে দীর্ঘতম বাঁধ কোনটা, হীরাকুদ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলা হয় সব থেকে প্রাচীনতম আমাদের বাঁধ কোনটা, কাল্লানাই ড্যাম হয়ে যাবে। আর যদি দেখো আমাদের হিমাচলটাও খুব ইম্পর্টেন্ট, এই ভাকরা নাঙ্গাল এটাও আছে। আর আমাদের সর্দার সরোবর এটা আছে, এই দুটো আমি দিয়ে দিয়েছি। এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বাঁধ। এরপর দেখো আন্তর্জাতিক সদর দপ্তর, এখান থেকে একটা করে কোশ্চেন আছে, আমি তোমাদের বলেছি এই টপিকটা থেকে। যেমন ভারতের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সদর দপ্তর নিউ ইয়র্কে আছে। ইউনিসেফ কোথায় আছে, নিউ ইয়র্ক সিটি। তারপর দেখো আমাদের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ড, মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসি। ইউনেস্কো, ইউনেস্কো কোথায় আছে, প্যারিস ফ্রান্স। বিশ্ব পর্যটন সংস্থা মাদ্রিদ স্পেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ডে রয়েছে। বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক কোথায় আছে, ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র। কত সালে তৈরি হয় দেখো, তাও পাশে লেখা রয়েছে, ঠিক আছে। 1944 সালও অনেক সময় দিয়ে দেয়, যে কোন সালে তৈরি হয়েছে, এগুলো দিয়ে দেয়। তো সালগুলো দেখে রাখবে, দেখো প্রচুর রয়েছে। এখানের এই বিশ্ব বাণিজ্য সংস্থার এই সালটা অনেকবার আমি পরীক্ষায় আসতে দেখেছি, যে এটা আমাদের আগে তো বিশ্ব বাণিজ্য সংস্থা গ্যাট ছিল, পরবর্তীকালে WTO তৈরি হয়, সেই জন্য এই সালটা জিজ্ঞাসা করে যে কবে তৈরি হয়, ঠিক আছে। দেখো প্রচুর রয়েছে, প্রচুর। এশিয়ান রয়েছে, এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি রয়েছে, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ফিলিপিন্সে রয়েছে হেডকোয়ার্টার, 1934 সালে কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তো এগুলো সবকটা একটু দেখে রাখবে, চোখ বুলিয়ে রাখবে, কখন কি কাজে এসে যায়। কোন আন্তর্জাতিক বিচার আদালত হেগে রয়েছে, নেদারল্যান্ডস এর হেগে। দেখো এটা আমাদের আগের বছর ক্লাসিক পরীক্ষায় এসেছিল, আমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN জিজ্ঞাসা করেছিল। ক্লার্কশিপ 2024 সেকেন্ড শিফট, ঠিক আছে। গ্ল্যান্ড সুইজারল্যান্ডে কিন্তু এর হেডকোয়ার্টার রয়েছে। অক্টোবর 5, 1948 সালে তৈরি হয়। এখানে ইংরাজিতে আছে, ইংরাজিতে করে নিও। ভারতের কৃষিজ গবেষণা কেন্দ্র এখানে রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো আমাদের কফি গবেষণা কেন্দ্র WBCS এ এসেছিল। তারপর আমাদের চা গবেষণা কেন্দ্র, একই নোটস থেকে দেখো দুটো কমন এসেছিল, WBCS যে লাস্ট পরীক্ষাটা আমাদের হয়েছে। তারপর ধান গবেষণা কেন্দ্র আমাদের জিজ্ঞাসা করে, কটকে রয়েছে। গম গবেষণা কেন্দ্র দিল্লির পুসায় রয়েছে। তামাক কোথায় রয়েছে, রাজমন্দিতে রয়েছে, অন্ধ্রপ্রদেশে। চিংড়ি, দুধ, এগুলো সব দেখে রাখবে।
এরপর দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ একইভাবে সলভ করব। ঠিক আছে, আজকে যেহেতু সময় শেষ আমি তোমাদের আর সলভ করাতে পারছি না, এটা নেক্সট আমাদের যখন ক্লাস হবে সেখানে আমি তোমাদের ধরে ধরে এগুলো কিন্তু সেটগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ গুলো করে দিই। এমসিকিউ দেখো এরকম ভাবে তোমাদের থাকবে, কোশ্চেন, অপশন, আনসার, ডেসক্রিপশন। দেখো ঠিক একইভাবে বাংলাতেও কোশ্চেন, অপশন, উত্তর, ডেসক্রিপশন। ঠিক আছে, দেখো ডিটেলস এরকম ডেসক্রিপশন আছে, এগুলো সব নিজের হাতে আমার বানানো। দেখো ভারতের প্রথম কাঁচের ঝুলন্ত সেতু বজরাং সেতু কোন শহরে তৈরি হচ্ছে? দেখো হরিদ্বার, দেরাদুন, ঋষিকেশ, বারাণসী। উত্তর কি হবে? ঋষিকেশ। এবার এখানকার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো। আজকে 50টা কোশ্চেন দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর। ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক একইভাবে দেখো স্ট্যাটিক জিকেরও কোশ্চেন এখানে দেওয়ার আছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকেরও আছে, এরকম স্ট্যাটিক জিকেরও কোশ্চেন থাকবে। স্ট্যাটিক জিকেরও কোশ্চেন আছে এখানে। এই দেখো বিশ্বমোহন ভাট কোন যন্ত্রশিল্পে পারদর্শী ছিলেন? ঠিক আছে, তারপর পান্নালাল খান কোন শিল্পযন্ত্রে পারদর্শী ছিলেন? ঠিক আছে, তো এরকম সব থাকবে। তো এগুলো ভালো করে দেখো, একটা মানে আমাদের ক্লাসে, ছোট ক্লাসের মধ্যে সবকিছু তোমাদের সিলেবাস দেখানো থেকে শুরু করে কি ধরনের ক্লাস হয় সবগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এটাই শেষ ক্লাস না, নেক্সট ক্লাস তোমাদের যখন থাকবে আমরা পার্ট বাই আস্তে আস্তে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখানে আমি একটা ক্লাসের মধ্যে তাড়াহুড়ো করে বলার সময় পেলাম, কারণ সময়টা এখানে কম ছিল। ঠিক আছে, চলো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার তোমার দেখা হচ্ছে। স্যার এবার তোমাদের সঙ্গে কিছু কথা বলবেন। স্যার আছেন? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। ওকে, একটা মিনিট টাইম দাও। সরি, দেখো স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ। মানে যারা গতকাল ক্লাস করেছিল তারা বুঝতে পারছো যে সেকেন্ড পেজে তোমার কোড রয়েছে। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক। দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি 2 মিনিট সময় নেবো, তার বেশি একদম না। 2 মিনিটের মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, 2 মিনিটের বেশি সময় নেবো না। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক একটু শেয়ার করো, তারপরে আমি কোড শেয়ার করে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্স, মানে খুব ভালো ভালো দারুণ এরকম না লিখে যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা রিকোয়েস্ট রইল। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল।
জন্য আমি গ্রুপটা বন্ধ করে দিলাম। গ্রুপটা বন্ধ করে দিলাম, 2 মিনিট হয়ে গেছে। চলো, যে জায়গাটা ছিলাম, আমি কোডটা শেয়ার করে দিচ্ছি। দেখো এই জায়গাটা সবার চেনা, যারা গতকাল ক্লাস করেছিল সবাইকে বলবো শুধুমাত্র টাইপ করে পাঠাবে। গতকাল বেশ কিছু জন এই স্ক্রিনশট বা ছবি তুলে পাঠিয়েছিল, তাদের কাছে কিন্তু যাবে না বা যায়নি। কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কোনো অবস্থাতে যাবে না। শুধুমাত্র টাইপ করে লিখে পাঠাও। এমন নয় যে গরুর রচনা থাকবে, পাঠাতে তোমার সর্বাধিক 8-10 সেকেন্ড টাইম লাগতে পারে, 8 থেকে 10 সেকেন্ড আমি ম্যাক্সিমাম বলছি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না, যে টেক্সট মেসেজ করছো বা কিছু করবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে, এটা বলার অপেক্ষা রাখে না। আর আশা করি গতকাল যে তোমার করেছিলাম, মানে অ্যাজিউম করেছিলাম আজকের ক্লাস সম্পর্কে বা কিছু, তোমরা ক্লাস তো জানিয়েছো, নোটসটা কেমন কি হয়েছে আমি যা শুনবো, কমেন্ট বক্সটা দেখবো, খুলবো, আমি খুলে দিচ্ছি। আর যেটা বলার, যে আগামীকাল ইংলিশ ক্লাস রয়েছে, আবারও বলছি তুমি টার্গেট করছো গ্রুপ সি, তার মানে ইংলিশ অবধারিত ম্যান্ডেটারি। আর ইংলিশে ভয় পায় না এমন ছেলে মেয়ে খুব কম আছে, ইংলিশে আমরা ভয় পাই না এমন ছেলে মেয়ে খুব কম আছে। তো আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে। আবারও বলছি, আমাদের এই 1.5 ঘন্টা একটা সাবজেক্টের ক্লাসে কিচ্ছু হয় না, একটা 1.5 ঘন্টা ক্লাসে কিচ্ছু বোঝা যায় না। যেটা হবে আগামীকাল আমি তোমাকে সেটা বলে রাখি, কি কি পাবে আগামীকালকের ক্লাসে। প্রথম কথা, সিলেবাস। সিলেবাস বলতে শুধু ইংলিশ, অন্য কোনো সাবজেক্টের না। মানে কালকে ইংলিশ ক্লাস মানে ইংলিশের, যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য কতটা পড়তে হবে ইংলিশ, কি কি রয়েছে সেই সিলেবাসটা তোমাকে ডিটেলসে বলবে। সেকেন্ড পার্টটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ এটা তুমি অন্য কোথাও পাবে না, যেটা হচ্ছে না অ্যানালিসিস। অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিই, যেটা ন্যাচারালি হবে আর কি, যে ইংলিশে তোমাদের দুটো পার্ট রয়েছে, ইংলিশে মূলত 3টে পার্ট। রিডিং কম্প্রিহেনশন তোমাদের নেই, বাকি রয়েছে গ্রামার আর ভোকাবুলারি। তো 15টা কোশ্চেন, সে 15টা কোশ্চেন গ্রামার থেকে কতগুলো আসতে পারে আর ভোকাবুলারি থেকে কতগুলো আসতে পারে। আমি ধরে নিলাম গ্রামারে 7খানা, ভোকাবুলারি থেকে 8খানা কোশ্চেন এসছে, 8-7-15টা। তো গ্রামারে যে 7খানা কোশ্চেন কোথা থেকে আসছে, নাউন থেকে কটা, বা প্রিপোজিশন থেকে কটা, আর্টিকেল থেকে কটা কটা আসছে, টেন্স থেকে কি আসছে, এই অ্যানালিসিসটা কালকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ তুমি বুঝতে পারবে আমার কি পড়া উচিত আর কি পড়া উচিত না। এই দুটো জায়গা, অর্থাৎ আমাদের স্মার্টনেসের যে জায়গাটা বারবার আমি বলেছি, সেখানকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যে কি পড়তে হবে এটা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কি পড়তে হবে না। ঠিক আছে, এই জায়গাটা যদি তুমি না বুঝতে পারো, তাহলে তোমার পরিশ্রম অনেক কিছু, মানে বাড়ির লোক আশেপাশে সবাই অনেক কিছু দেখতে পাবে, যেটা হয় ন্যাচারালি, কিন্তু আলটিমেট সেটা কখনো রেজাল্ট হিসেবে তোমার ধরা দেবে না। তাই এই অ্যানালিসিস পার্টটা খুব গুরুত্বপূর্ণ। একই রকমের ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়মস, হোমোনিমস, এখানে কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আছে তোমার কাছে একদম ক্লিয়ার, বা একটা স্পষ্ট রোড ম্যাপ তৈরি হয়ে যাবে, যে কোনটা কতটা আমি পড়বো, কোনটা কতটা আমি গুরুত্ব দেবো, কোনটাকে একদমই পড়বো না, কোনটাকে আমি সর্বাধিক গুরুত্ব দেবো। থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে ইংলিশের কিছু এমসিকিউ ডিসকাশন হবে, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কি বললাম, প্রথমে ইংলিশের সিলেবাস, দ্বিতীয় বললাম অ্যানালিসিস পার্ট, যে কোন টপিক থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, তৃতীয় হচ্ছে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই কোশ্চেন থেকে তার তোমার সলিউশন, যে প্রিভিয়াস কেমন কি কোশ্চেন ছিল বা তার সলিউশন কেমন কি হতে পারে। আমি কোডে চলে গেলাম, কোডটা রয়েছে এটা, যেটা তুমি দেখতে পাচ্ছ, মাই ইয়ার 2026। শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। বারবার বলছি, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠালে, ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না। আর নাম্বারটা সেম রয়েছে, গতকাল যারা পাঠিয়েছিলে তাদের পাঠাতে আজ খুব বেশি হলে 3 থেকে 4 সেকেন্ড লাগতে পারে। আর যারা আজ প্রথমবার পাঠাবে তাদের জন্য আমি বলবো 8 থেকে 10 সেকেন্ড লাগতে পারে ম্যাক্সিমাম। 6291515880, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার।
শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে যাবে না। রিপিটেডলি বলছি, নিয়ম মেনে না করলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। আর কোডটা কি বললাম, মাই ইয়ার 2026। প্রতিদিনের কোডগুলোকে একটু বোঝার চেষ্টা করো, একটু মনে মনে বলার চেষ্টা করো, ফিল করতে পারবে গতকাল কি ছিল, আজকে কি কোড রয়েছে। 2-4 বার মনে মনে বলো, দেখো বুঝতে পারবে। আবারও বলছি, কোড হচ্ছে মাই ইয়ার 2026। আর ফোন নাম্বারে পাঠাবে 6291515880, 6291515880, এটাই হচ্ছে নাম্বার। এই নাম্বারে পাঠিয়ে রাখবে। আশা করি আর কারোর কোথাও কোনো অসুবিধা নেই, সবাই কোড বা সবকিছু পেয়ে গেছো। একটু আমাকে জানিও যে প্রথম কথা কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এটা তারাই রিলেট করতে পারবে যারা গতকাল ক্লাস করেছিলেন। যারা গতকাল ক্লাস করেছিলেন তারাই শুধুমাত্র রিলেট করতে পারবে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। এটা কোশ্চেন যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। দুদিন ক্লাস হয়ে গেল, দুদিন ক্লাস হয়ে গেল, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে। আর অনেকে বলছিলেন যে নোটস এর সাথে বই পড়তে হবে কিনা। দেখো, এই কোশ্চেন আমাকে করার দরকার নেই, এর আনসার আমাকে দেওয়ার দরকার নেই, বা স্যার যদি থাকেন স্যারকেও দেওয়ার দরকার নেই। তোমাকে বুঝতে হবে যে তুমি মেশিন নও, তুমি মানুষ। তোমার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। তুমি হাউমাউ করে অনেকটা পড়ে গেলে কিন্তু সেটা তুমি মনে রাখতে পারলে না, এই নভেম্বরে পড়াটা তুমি জানুয়ারি পড়েও টানতে পারলে না, তাহলে তোমার ওই পড়াটা তো সময় নষ্ট, লাভ তো কিছু না। তা তোমাকে বুঝতে হবে ফার্স্ট যে বই কিনবে কিনা বা পড়বে কিনা, বইয়ের সাথে নোটস পড়বে কিনা। প্রথম কথা আমি বলবো যে যদি আমার সাজেশন মানো, বলো স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে বইয়ের দরকার পড়বে না। ইভেন যদি আমাদের সাথে পড়াশোনা করো, আগামী দিনে যদি আমাদের সাথে পড়াশোনা করো, আমি বলবো কোন বই দরকার পড়বে, তাহলে বলবো একটা অঙ্কের বই দরকার পড়বে। অঙ্কের বই কেন অঙ্কের বই দরকার পড়বে বলছি, ধরো আমি পার্সেন্টেজের একটা চ্যাপ্টার করাচ্ছি, তো পার্সেন্টেজের একটা চ্যাপ্টার প্রথম দিন আমি করালাম, 40 মিনিট ধরে বোঝালাম কি কি রয়েছে না রয়েছে। আমি তো শুরুতে অঙ্ক করাতে পারবো না, সরি। তো পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট করার পর আমি তোমাকে 10টা কোশ্চেন করবো, করানোর পর আমি তোমাকে আরো 20টা কোশ্চেন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। পরের দিন আবার বসলাম, ওই 20টা কোশ্চেন আমি সলভ করলাম, তুমি কটা পারলে কি পারলে না সেগুলোকে দেখলাম বা কিছু। তাহলে আমি একটা পার্সেন্টেজের ক্লাসে কতগুলো অঙ্ক করতে পারি, খুব বেশি 20, 30, 40, 50। কিন্তু এই কটা অঙ্ক দিয়ে তোমার কিন্তু হবে না। একটা পার্সেন্টেজের চ্যাপ্টারে তুমি যদি 20টা বা 30টা কোশ্চেন করো তাহলে কিন্তু হবে না। আমি যদি তোমাকে 30টা কোশ্চেন করাই, তোমাকে আরো অন্তত 30-40টা কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তাই এর জন্য একটা বই দরকার। তাহলে কি বললাম, অঙ্কের জন্য একটা বই দরকার। আরেকটা বই দরকার পড়বে ইংলিশে। একই রকম ভাবে ইংলিশের স্যারও প্র্যাকটিস করাবে, কিন্তু আমাকে তো থিওরি শেষ করে তবে তো প্র্যাকটিসে যাব। অবশ্যই আলাদা করে প্র্যাকটিস ক্লাস থাকবে, কিন্তু তোমার যে চ্যাপ্টার গুলো হয়ে যাচ্ছে তার পরপরই তোমাকে এই এগুলোকে তৈরি করে নিতে হবে। তাই আমি বলবো প্রথম হচ্ছে ম্যাথ অবধারিত দরকার, আর দ্বিতীয় হচ্ছে তোমার ইংলিশের একটা বই দরকার। এ বাদ দিয়ে অন্য কোনো বই আপাতত দরকার নেই, কারণ তোমার কাছে যে পরিমাণ স্টাডি মেটেরিয়াল যাবে সেগুলো তো পড়তে হবে। এমন কোনো ব্যাপার আছে যে তুমি 4টে বই কিনে নিয়ে আসলে, মাথার নিচে 4টে বই নিয়ে শুয়ে পড়লে আর সবকিছু মাথার মধ্যে চলে আসলো? 1 নম্বর না। 2 নম্বর ধরো আমি বলে দিলাম যে 4টে বই কিনে নিয়ে এসো, এই 4টে বই বলে দিলাম, এই 5টা বই বলে দিলাম, দাম কত, 1000 টাকা, 2000 টাকা তোমার পকেটে আছে, তুমি কালকে কিনে আসতে পারো। কারো কাছে নিয়ে 1 সপ্তাহ পরে কিনবে, 1 মাস পরে কিনবেই তো। আমার নেক্সট কোশ্চেন, শুরু করবে কোথা থেকে, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে, প্রথম কি পড়বে? আমার সাবজেক্ট অঙ্ক, আমি যদি 5টা অঙ্কের বই পাশাপাশি রাখি, 5টা অঙ্কের বই পাশাপাশি রাখি, তাতে যদি কন্টেন্ট বা সূচিপত্র দেখি, তাহলে দেখবে কোনো একটা বই এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু দিয়ে শুরু, কোনো বই নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব দিয়ে শুরু রয়েছে, কোনো বই গড় বা অ্যাভারেজ দিয়ে শুরু রয়েছে, কোনো বই হয়তো তোমার ওই সার্চ ইন্ডেক্স নাম্বার দিয়ে শুরু রয়েছে। কোন বইটা সঠিক, কোন বইটা পড়বে, কোনটাতে শুরু করবে? তোমার কাছে একটা গোলক ধাঁধার মধ্যে চলে আসবে। বোঝাতে পারলাম? যাই হোক, এই ব্যাপারটা আর কি। আর 3 নম্বর গ্রাফে যারা দাঁড়িয়ে রয়েছে, আমি বলবো বারবার যে লেগে থাকো, সবাইকে লেখার দরকার নেই,
কারণ সবাই অ্যাকচুয়ালি চাকরি পাবে না। তুমি যদি রেশিও করো, আমি যদি 8,500 ভ্যাকান্সি, আমি যদি এটা রাফলি 10,000 বলি ভ্যাকান্সি, ফর্ম ফিল আপ করবে 12 থেকে 15 লাখ, ছেড়ে দিলাম 5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। 5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। 5 লাখের মধ্যে 10,000 ভ্যাকান্সি মানে কত টু রেশিও আসছে গো? একটু ক্যালকুলেশন করে দেখো তো, একটু ক্যালকুলেশন করে দেখো যে 10,000-এর রেসপেক্টে 5 লাখের ভ্যাকান্সি কততে রেশিও আসছে, একবার করে দেখেছো? তাহলে তোমার হিসাব চলে আসবে। তাই আবারও বলছি, আমি গতকাল বলেছিলাম যে 1 নম্বরের গুরুত্ব কতটা, এই জায়গাটাতে বলে আসছি, বলে রাখি। হ্যাঁ, আমি সর্বনিম্ন বলেছি 8,500 ভ্যাকান্সি, বলছি 10,000, আর ওদিকে আমি বলেছি 5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। আমি আবারও বলছি 12 থেকে 15 লক্ষ ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসবে, 12 থেকে 15 লক্ষ ক্যান্ডিডেট। আমি সর্বনিম্ন বলছি 50 জনে, যেটা 100 জন বলছো, এটাই দাঁড়িয়ে যাবে দেখবে আলটিমেট প্রায় 200 জনে একজন, প্রত্যেক 200 জনে একজন দাঁড়িয়ে যাবে। ব্যাপারটা ঠিক এরকম। তো যাই হোক, যে জায়গাটা ছিলাম, আচ্ছা এবার বলি আমি তোমাকে, 1 নম্বর গুরুত্ব কোথায়, মানে কোথায় গিয়ে এ হবে। দেখো আমি আবারও বলছি, ধরো আমরা যে সাবজেক্ট গুলোকে বললাম ক্রিম সাবজেক্ট, সেগুলো তোমাকে পড়তে হচ্ছে, পড়বে, তুমি সেগুলো বাদ দিতে পারবে না। কিছু আছে খুব কম গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেমন আমি যদি বলি, যেমন কম্পিউটার থেকে একটা কোশ্চেন থাকতেও পারে, নাও থাকতে পারে। ইকোনমিক্স, পলিটি, একটা কোশ্চেন থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার তুমি যদি এগুলোকে এই জায়গা থেকে ধরে বলো যে না ঠিক আছে, তাহলে আর পড়ার দরকার নেই, একটা কোশ্চেন যখন আসবে কি আসবে না পড়ার দরকার নেই, দিয়ে তুমি বাদ দিয়ে দিলে, তাহলে কি হতে পারে দেখো। যে ধরো ধরো আমি ধরে নিচ্ছি 60 নম্বরের পরীক্ষা, আমি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিচ্ছি 50 নম্বর হচ্ছে কাট অফ গেছে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি 50 কাট অফ গেছে। এবার ধরো আমার প্রিপারেশন একেবারে যাচ্ছে তাই, খুব বাজে ধরনের প্রিপারেশন, তো আমার ধরো কোন রকম 25 হচ্ছে, টেনে টুনে 25 হচ্ছে, তো সেখান থেকে আমি 5টা কোশ্চেন যদি এর থেকে ওর থেকে দেখে কোনো ইনভিজিলেটর রয়েছে, সে আমাকে আরো 5টা কোশ্চেন 10টা কোশ্চেন বলে দিল, তাতে কি আমি পাস করতে পারবো? না। আমি 25-এর স্কোর, মানে আমার ক্ষমতা 25 তোলার, আমি এদিক ওদিক কোনোভাবে 35 তুলে নিলাম, 40 তুলে নিলাম, কিচ্ছু হবে না। কিন্তু কোথায় গিয়ে 1 নম্বর 2 নম্বর কাজে লাগবে দেখো, যে ধরে নাও যে তুমি দাঁড়িয়ে রয়েছো 48, 49, 50, 51 এইরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছো, 48, 49, 50, 51 এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছো। এবার সেখানে তুমি 1 নম্বর যদি অ্যাটেন্ড করতে পারো, একটা কোশ্চেন রাইট আনসার করতে পারো, তুমি একবারে কয়েক হাজার ক্যান্ডিডেটকে পেছনে ফেলে দেবে, কয়েক হাজার ক্যান্ডিডেটকে পেছনে ফেলে দেবে। তুমি যদি 50 কাট অফ, আর ধরো তোমার 50 স্কোর এসছে, তুমি যদি এখানে দাঁড়িয়ে 3 নম্বর করতে পারো, কয়েক লক্ষ ক্যান্ডিডেটকে তুমি একবারে পিছনে ফেলে দেবে। 50 প্লাস 3, 50-এর পর যদি তুমি 3টে কোশ্চেন রাইট করতে পারো, তুমি একবারে কয়েক লক্ষ ক্যান্ডিডেটকে একবারে পেছনে ফেলে দেবে। কি ঠিক বলছি তো? তাই এই 1 নম্বরের গুরুত্ব তখন বুঝতে পারবে। আমরা যারা 35, 30, 40-এ দাঁড়িয়ে থাকবো, তাদের কাছে 1 নম্বর 5 নম্বর সব একই রকম, বৌবা কালার, মানে অন্ধের কি বা দিন কি বা রাত যেটা বলে, ব্যাপারটা সেরকম। কাট অফ ক্লিয়ার হয়নি, তাহলে এই ব্যাপারগুলো, এই যন্ত্রণাগুলো তারা বুঝতে পারবে যারা ওই জায়গাতে দাঁড়িয়ে ফিরে এসছে, তারা বুঝতে পারবে। ওই যে বললাম কাট অফ 50, আমি 30-এ দাঁড়িয়ে রয়েছি, আমার কাছে 2, 5, 10 নম্বর কিচ্ছু ম্যাটার করে না। কিন্তু যে ছেলেটা ওই 48, 49, 50-এ দাঁড়িয়ে রয়েছে, কারণ 50-এর কাট অফ, তারপরেও তোমাকে বেশি পেতে হবে, কেন না ওই যে এগোনোর জন্য, হতে পারে তোমার একাডেমিক্সে কম রয়েছে, তাহলে কাট অফ এখানকার মার্কস তো তোমাকে আলটিমেট এই স্ট্রেন্থ দেবে, তাই না? আমি ধরলাম যে 52-তে দাঁড়িয়ে রয়েছো, তারপরেও তোমার তো টার্গেট থাকবে, ঠিক আছে কাট অফ 50-এ যাবে, 52 পেয়ে গেছে, দরকার নেই, চলো ছেড়ে দেবে, এরকমটা তুমি কখনোই করবে না। 52-তে দাঁড়িয়েও তুমি তখনও চেষ্টা করবে আমি যদি আরো 2-3টে কোশ্চেন রাইট আনসার করে আসতে পারি। তো এই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ জায়গা, এটাকে সবসময় তোমাকে বুঝতে হবে। এটা যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু সব থেকে ক্ষতি তোমার হবে। ঠিক আছে, আমি চলো এই পর্যন্ত রাখলাম, কয়েকটা কথা বলার ছিল, আজ আর হলো না, কারণ 8টা থেকে আজ আমার একটা ডেমো ক্লাস রয়েছে, আমার নিজেরই রয়েছে, তো সেটাতে আমাকে বসতে হবে আজকে ডেমো ক্লাসে, 8টা থেকে রয়েছে। তো যেগুলো যা বাদ রয়েছে আমি ক্লিয়ার করে দেবো।
আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না, আবারও বলছি আগামীকাল লাইভ ক্লাস মিস করে গেলে তুমি সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। রিপিটেডলি বলছি যে গ্রুপে কিন্তু কোনো কিছু পাবে না, যা কিছু তুমি এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাই অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, প্রত্যেকে লাইভ ক্লাসগুলো মন দিয়ে করো। আমি এটুকু বিশ্বাস করি যে তোমার কোনো কিছু বৃথা যাবে না। 1.5 ঘন্টা তুমি ক্লাস করেছো, 1.5 ঘন্টায় আমার মনে হয় না তোমার কোনো কিছু ক্ষতি হয়েছে বা কিছু। কি উপকার হয়েছে সে তুমি বলতে পারবে, আমি বললে হবে না যে হ্যাঁ 100% উপকার হয়েছে, আমি বললে হবে না, এটা তুমি বলতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি যে বোধহয় আমার চিন্তা ভাবনা, আমার ওপিনিয়ন, যে বোধহয় তোমার কোনো ক্ষতি হয়নি, বোধহয় তোমার কোনো ক্ষতি হয়নি। এবার কি উপকার হয়েছে কি হয়নি সে একমাত্র তুমি ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। ঠিক আছে, পিডিএফ এ নিয়ে বলার দরকার নেই, আবারও বলছি রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস নিয়ে কিছু বলার দরকার নেই। এগুলো তোমাদের কাছে যাবে, এই নোটস গুলো তোমাদের জন্যই, আমি পরীক্ষায় বসতে যাব না। দয়া করে একটু ধৈর্য রাখো, ওয়েট করো, সবকিছু তোমাদের কাছে পৌঁছে যাবে, একটু ধৈর্য রাখো। আমি ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, 8টা থেকে আমাকে আবার বসতে হবে ক্লাসে, একটু প্লিজ তোমাদের এই কোঅপারেশন চাই। থ্যাংক ইউ সবাইকে যারা ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করলে, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় ক্লাস হবে। অঙ্কের যেদিন ক্লাস রয়েছে সেই ক্লাসে আমি নিজে থাকবো, সেদিনের ক্লাসে আমি ডিটেলসে বা নতুন ব্যাচ সম্পর্কে আমি একদম স্পষ্ট জানিয়ে দেবো যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে বা আদার্স কি কি রয়েছে, সবকিছু আমি একদম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। একটু ওয়েট করে যাও সেই পর্যন্ত। আগামীকাল সন্ধ্যে 6টায় দেখা হচ্ছে ইংলিশ ক্লাসে। কেউ লাইভ ক্লাস মিস করবে না, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যথাসময় তোমার কাছে পৌঁছে যাবে, এই নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কোনো দরকার নেই। থ্যাংক ইউ, গুড নাইট।